আমার বাবা-মা নেই, বেঁচে নেই। আমি সুইসাইডের অ্যাটেম্প্ট নিছিলাম। তো আমি বারান্দাতেই থাকতাম। আমি জানতে পারি সে আমার সাথে প্রতারণা করছে। এই সময়টা আসলে আমি ঘর থেকে কখনো বের হতাম না ঈদের দিন। আমার মনে নেই কবে আমি ঈদের জামা পড়েছি। মানে স্কুলের প্রোগ্রাম, তারপর হচ্ছে কারো বাসায় যাওয়ার, ঈদ, বিয়ের অনুষ্ঠান এগুলো কখনোই আমার মনে নাই যে কখনো আমি অ্যাটেন্ড করতাম। যে আমার কাছে মনে হয়েছে যে আমি যাকে ভালোবাসতাম বা যাকে আমি বিশ্বাস করতাম সে আমার সাথে এরকম। সাফল্যের ঝকঝকে ট্রফি আর মাঠের করতালির পেছনে যে পাড়ি দিতে হয় কত বড় অন্ধকার গলি, তার কি খবর আমরা রাখি? আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমন একজন ব্যক্তি যার গল্পটা শুধু চার ছক্কার উইকেটের নয়, বরং অনেক অবহেলা এবং ঘর থেকে বিতাড়িত হওয়ার যন্ত্রণার। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ানা ইসলাম রিমি এবং আমাদের সাথে রয়েছেন বগুড়ার সেই চঞ্চল মেয়েটি, যিনি এক হাতে ব্যাট এবং অন্য হাতে বল নিয়ে ২২ গজে দাপিয়ে বেড়াচ্ছেন এক যুগেরও বেশি সময় ধরে। স্বাগত জানাচ্ছি ঋতুমণিকে আমাদের পডকাস্টে। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, ঈদ একটা আমেজ চলছে আমাদের মধ্যে, যেহেতু ছোটবেলা থেকেই আমরা উদযাপন করে আসছি। তারপরেও একটু চাচ্ছি আমরা শৈশবেই ফিরে যাই। আপনার ছোটবেলাটা কোথায় ছিল এবং কেমন ছিল? আ ছোটবেলা থেকে আমি বগুড়ার মেয়ে, সারেগান্দি আমার গ্রাম। তো ওখানেই বড় হয়ে ওঠা। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা ৩ বোন ১ ভাই। ছোটবেলায় কোথায় কাটিয়েছেন? পুরোটাই ওই বগুড়া সারিয়াকান্দিতে? হ্যাঁ, আমি ছোটবেলায় গ্রামেই কাটিয়েছি। ওখানে কত বছর পর্যন্ত থাকা হয়েছিল? ছোটবেলা থেকেই এখন পর্যন্ত ওখানেই আছি। আচ্ছা, আচ্ছা। আ জাতীয় দলে যাওয়ার পরে মা-বাবার অনুভূতি কেমন ছিল? আ আম আমার বাবা-মা নেই, বেঁচে নেই। তারা অনেক আগেই মারা গিয়েছে। আমি যখন জাতীয় টিমে খেলি তার ১ বছর আগে মা মারা গিয়েছে। উনারা দেখে গেলে কেমন লাগতো আপনার? অনেক ভালো লাগতো। এখন আক্ষেপ কাজ করে যে আমি মানে মা-বাবাকে দেখাতে পারলাম না, বা একটা অনুভূতি থাকে না যে আমরা অনেক গভীরভাবে ফিল করছি ব্যাপারগুলো? এটা আমার সবসময় কাজ করে। এই অনুভূতিটা যে আমি সবসময় ফিল করি যে বাবা-মা থাকলে খুবই ভালো হতো। তারা দেখে যেতে পারতেন। আজ সাফল্যতা হয়তোবা আরো বেশি আ সুন্দর করে কাটাতে পারতেন মুহূর্তগুলো, এরকম মনে হয়। জি। ছোটবেলায় কি প্রতি ঈদে নতুন জামা পাওয়া হতো? না আমার মনে নেই জামা পাওয়ার ব্যাপারটা। ছোটবেলা থেকেই আসলে আ খুব আমি খুব দারিদ্র ঘরের সন্তান। তো আমার মনে নেই কবে আমি ঈদের জামা পড়েছি। কিন্তু কোনো এক সময় আমার মনে আছে মানে পরিবারটা এমন ছিল যে কোনো একজনের জামা মানে ঈদের জামা পড়তে হবে। সেক্ষেত্রে আমি সবসময় আমার পরিবারকে বলতাম যে আমার ছোট বোন ছিল, ও যেন ঈদের জামাটা পায়। তো আমার ভাইয়া একসময় মনে হলো যে সে তার একসময় মনে হলো যে ঈদের জামা দিতে হবে। তো যেহেতু ইন্টার স্কুল খেলতাম, তো ওই ক্ষেত্রে আমার একটা ট্রাক স্যুট দরকার ছিল। সেক্ষেত্রে আমি তাকে বলছিলাম যে, "তুমি আমাকে একটা ট্রাক স্যুট এনে দাও, আমার ঈদের জামা লাগবে না।" তো ওই ট্রাক স্যুটের জন্য আমার ৪ টা মাস ওয়েট করতে হয়েছিল। তো আমি প্রতিদিন স্বপ্ন দেখতাম ওই ট্রাক স্যুটের। তো আমি অবশেষে ৪ মাস পরে ওই ট্রাক স্যুটটা যে পেয়েছিলাম। ভাইয়া দিয়েছিলেন। জি। আ বাবাকে হারিয়েছিলেন কত বছর বয়সে? বাবাকে হারিয়েছিলাম মনে নেই আমার। আপনি তখন একদমই ছোট। একদমই ছোট মাও কি আ মানে কিছুদিনের মধ্যেই তারা দুজনেই? না, তার মা মারা গেছেন কয়েক বছর পরে। আচ্ছা। আপনি তাহলে পরিবারের ২য় তম সন্তান ছিলেন। না, ৩য় তম। ৩য়। আপনার বোন? ছোট, আমার ভাই বড়, তারপর হচ্ছে আমার ভাইয়া। আ ছোটবেলার কোনো কষ্টের স্মৃতি আছে আপনার যেটা আজও মনে পড়ে? সবই কষ্টের ছিল। আচ্ছা, তার মধ্যেও যদি আমরা আবার ফেরত যাই সেই ঈদের গল্পগুলোতে, সব বাচ্চাকে দেখতেন নতুন, নতুন কাপড় পরেছে, আপনি পড়তে পারছেন না। ওই সময় কিরকম অনুভূতি হতো? এই সময়টা আসলে আমি ঘর থেকে কখনো বের হতাম না ঈদের দিন। যেহেতু আমার আ ঈদের জামা ছিল না, সেহেতু আমি ঘর থেকে কখনো বের হতাম না। আমি দূর থেকে শুধু বাচ্চাদের আনন্দই দেখতাম। আ
এই যে দূর থেকে দেখছেন, কখনো কটু কথা শুনতে হয়েছে? মানে এই ব্যাপারগুলো কিভাবে ফেস করতেন? বা পারিপার্শ্বিকতা, পরিবেশ বা আমাদের আশেপাশের মানুষরা কিরকম ভাবে একসেপ্ট করতো এগুলো? আমি আসলে সবার সাথে খুব কম মিশতাম। বাসার ভিতরে বেশি থাকতাম। যেহেতু আমার জামা ছিল না ঈদের, সেই ক্ষেত্রে আমি বাসার ভিতরেই থাকতাম। একসময় আমার স্কুল ফ্রেন্ডরা আসছিল আমাকে নিতে। তারা যে পরিস্থিতিতে হোক আমাকে নিয়ে যাবে তাদের বাসায়। কিন্তু আমি যাইনি। যেহেতু আমার ঈদের জামা ছিল না। তো ওরা রাগ করেই চলে গেছিল। ওরা বলছে আমার সাথে আর কখনো কথা বলবে না। তো আসলে এই পরিস্থিতিতে ঈদের একটা সময় নতুন জামা ছাড়া এখানে এমন কোনো জামাও ছিল না যে সে জামাটা আমি পরে যাব। আ আচ্ছা, এই যে বন্ধুরা এসে এভাবে ফেরত চলে গেল। তো পরবর্তীতে যেমন ওরা আপনাকে এক প্রকার থ্রেটও দিয়ে গেল যে আমাদের সাথে আর বন্ধুত্ব রাখবি না বা কথা বলবি না। সেই বন্ধুত্ব কি কখনো আবার মানে জোড়া লাগা যেটাকে আমরা বলি, এই বন্ধুত্বটা কি আবারও তৈরি হয়েছিল? না ওরা তাৎক্ষণিকভাবে এই কথাটা বলছিল। রাগ হয়ে বলে চলে রাগ যাওয়াতে? হয়ে চলে গেছিল। কিন্তু ওরা তো আমার বন্ধু। পরে ওদের সাথে স্কুল টাইম গুলা ভালো সময় কাটিয়েছি। দারিদ্র্যের কারণে কখনো বন্ধুদের থেকে কোনো তাচ্ছিল্যের শিকার হতে হয়েছিল? না এরকম কখনো হয়নি। কিন্তু আমি নিজেকে সবসময় লুকিয়ে রাখতাম। যাতে অ্যা কোনো প্রোগ্রাম যেমন ইয়ে ই মানে স্কুলের প্রোগ্রাম, তারপর হচ্ছে অ্যা কারো বাসায় যাওয়ার, ঈদ, তারপর হচ্ছে আপনার বিয়ের অনুষ্ঠান এগুলো কখনোই আমার মনে নাই যে কখনো আমি অ্যাটেন্ড করতাম। মানে এটা কি ওই নিজেকে দারিদ্র্য থেকে লুকাচ্ছেন এরকম কিছু নাকি ইচ্ছা হ্যাঁ, করতো না? ইচ্ছা বলতে কি আমার আসলে ওই পরিস্থিতিতে ছিলাম না আমি। যার জন্য আমি সবসময় নিজেকেই লুকিয়ে রাখতাম। সবসময় সম্ভব হতো? বা বাসা থেকে বলত না যে ঠিক আছে যেটা আছে এটা পরেই চল? না আসলে সবাই জানতো আসলে ওরকম পরিস্থিতিতে ছিল না। আমরা জানলাম যে শৈশবে অনেক কষ্টের স্মৃতি আছে বা সবটাই কষ্টের যেটা আপনি বললেন। তারপরেও থাকে না যে কিছু, কিছু বিষয় আমরা কোনোভাবেই ভুলতে পারি না। সবথেকে কষ্টের যদি তুলনা করতে বলি, এমন কোনো কষ্টের স্মৃতি? সব আসলে যখন ২-১ থেকে টা যদি আমরা উদাহরণ জানতে চাই আরকি। প্রথমত বলব যে আ সবকিছুই ছিল আমার কষ্টের। যখন থেকে আমি বুঝি তখন থেকেই আমার দা দারিদ্রতা আমার পিছু ছাড়েনি। তো একসময় আমার পাড়াতে যখন আমি খেলতাম, ক্রিকেটই খেলতাম। তখন মেয়েরা ক্রিকেট খেলতো আমার মনে হয় না। আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হইতো আমি একাই ক্রিকেট খেলতাম। সেক্ষেত্রে পাড়ায় যখন খেলতে যাইতাম তখন অনেকে অনেক কথা বলত। তো একটা গেম ছিল খুব মানে আমার এলাকাতেই একটা ছেলেদের ভিতরেই একটা গেম ছিল। তো সেক্ষেত্রে আমি যাইতে চাইছিলাম যে গেমটা খেলতে যাবো। কিন্তু আমার পরিবার থেকে আমাকে যেতে দেয়নি। তো আমি রাগ করে আমার একটা সুন্দর একটা ব্যাট ছিল। খুবই সুন্দর কাঠের ব্যাট। তো ওই ব্যাটটা আমি রাগ করে পুড়ে ফেলে দেই। তার পরবর্তীতে পরের বারটা কিভাবে কেনা হয়েছিল? এটা আসলে পরবর্তীতে যখন জানতে পারলাম মেয়েরা হচ্ছে ক্রিকেট খেলে, তখন বাসায় সবাইকে যেয়ে বললাম যে আমি ক্রিকেট খেলবো। তো সেক্ষেত্রে তো পার্সোনাল ব্যাট, বল এগুলা লাগে। তো আমি বাসায় যেয়ে বললাম যে, এগুলা কিনতে হবে।" তো আমাদের আ একসময় একটা সিজনের ফসল আসে, সেটা বিক্রি করে আমাদের চলতে হইতো। তো আমাদের যেহেতু আমি গ্রামে থাকি সারিয়াকান্দিতে, ওখানে মরিচ খুব বিখ্যাত। আচ্ছা। তো এক সিজনে ওটা বিক্রি করলে প্রায় কয়েক মাস চালানো যেত। তো বাবা-মাকে মানে মাকে যখন আমি বললাম যে, "আমার ব্যাট বল লাগবে", তখন বাসা থেকে আমাকে কিছু টাকা দিয়েছিল। তো সেখান থেকে আমি একটা ব্যাট কিনি। কিরকম অ্যামাউন্ট আসতো এবং কতদিন পর, পর আসতো সেটা? আমার মনে নেই। কিন্তু তারপরও আনুমানিক আসলে যেই অ্যামাউন্টটা আসতো সেটা হয়তোবা ৩-৪ মাস চলে যেতে পারত। সচ্ছলতার সাথে মানে যদি আমরা না আপেক্ষিকভাবে আপেক্ষিকভাবে যদি বলি যে তারপরেও তুলনামূলকভাবে একটু শান্তিতে আছি আমরা এরকম। হ্যাঁ, মানে শান্তিতে চলে যেতে পারত। মানে খুব সিম্পল ভাবেই চলে যেত। তখন আর ৪-৫ মাস কোনো কিছু চিন্তা করতে হতো না। এই যেমন বললেন যে আপনি যখন ক্রিকেট খেলা শুরু করলেন তখন আপনার গ্রামে এমন কেউ ছিল না, কোনো মেয়ে ছিল না যারা ক্রিকেট খেলছে। তো আপনার মাথায় এই ক্রিকেটের নেশাটা কিভাবে আসলো? বা মনে কিভাবে সৃষ্টি হলো যে আমি এটা ছোটবেলা থেকে যখন ছেলেরা খেলতো তখনই মনে হতো যে আমি ক্রিকেট খেলবো। আমি আসলে ক্রিকেট না অন্যান্য ইভেন্টের মানে ইভেন্টেও খেলতাম। যেমন হচ্ছে ইন্টার স্কুলে যেই খেলাগুলো হতো, উচ্চলম্প, দীর্ঘলম্প, তারপর হচ্ছে আ ব্যাডমিন্টন, হ্যাঁ? হ্যান্ডবল এগুলো যখন খেলতাম তার পাশাপাশি ভাইয়াদের সাথে ক্রিকেটও খেলতাম। সেই ক্ষেত্রে সেই সূত্রেই আমার ক্রিকেটেই আসা।
ক্রিকেটটাই বেছে নেওয়া। এই যে খেলতে যাচ্ছেন, আপনাকে পরিবার থেকে যেমন বাধা দেয়া হয়েছিল, খেলতে যাইতে পারতেছেন না। তো আশেপাশের মানুষরা এটাকে কিভাবে নিত? আপনি মেয়ে হয়ে ক্রিকেট খেলছেন। এটা কেউ ভালো চোখে দেখতো না তখনকার সময়। কেউ ভালো চোখে দেখতো না। যখন আমি মাঠে খেলতে যেতাম তখন আসলে সবাই তাকায় থাকতো যে মেয়ে মানুষ খেলতেছে মাঠে। মানে এটা একজন আরেকজনের অনেক সমালোচনা করতো যে মাঠে খেলতে যাওয়া কেমন? আমার মনে হয় না এটা কেউ পজিটিভ ভাবে দেখতো। আ দেখা যায় খেলার ক্ষেত্রে যখন আমরা যাবো তো খেলার পোশাকই হয়তোবা পরে যেতে হচ্ছে। পোশাক নিয়ে তো অবশ্যই তাহলে কথা শুনতে হয়েছে বোধহয়। না, আমি কখনোই যখন ছোটবেলা থেকে খেলা শুরু করি, আমি যখন মাঠে খেলতে যেতাম, তখন আমি খুব লজ্জা পেতাম মাঠে যেতে। তো ওইখানে হয় কি আমাদের বাসার ভেতর দিয়ে বাড়ির ভিতর দিয়ে আমি মাঠে যেতাম। ওখানে একটা মানে বে বাসার ভিতর দিয়ে আমি যখন যেতাম তখন একটা জঙ্গল থাকতো। ওই জঙ্গলের ভিতর দিয়ে যেতাম। আমি মাঠ দিয়ে কখনো যেতাম না। তো ওই গরমে অনেক গরমের সময় মোটা একটা ট্রাক স্যুট থাকতো। আমি আসলে গেঞ্জি পরে আমার এলাকায় কখনোই খেলতাম না। তো আমি ট্রাক স্যুট পরেই যেতাম। খুব গরম হলেও আমি ওটা পরেই যেতাম। আ এই যে আশেপাশের মানুষরা কথা শোনাচ্ছে বাট যাদের সাথে আপনি খেলছেন ওই জায়গাটায়, তারা কিভাবে নিত? কোনো মেয়ে নাই, আপনি একাই মেয়ে। সো তারা খেলার সময় কোন রকম আমি এটা বলতে পারব না তারা কিভাবে নিত। কিন্তু আমার কখনো কেউ যদি সাইড থেকে স্লেজিং করতো আমার কোনো কিছুই মনে হতো না। আমার কাছে মনে হতো যে আমিই প্র্যাকটিস করতে পারছি কিনা, আমি খেলতে পারছি না। এটাই আমার হচ্ছে লক্ষ্য ছিল। আর কে কি বলতো? অনেকে অনেক স্লেজিং করতো, অনেকে অনেক কথা বলতো ছেলেরা। আমি কখনো ওগুলা কানে নিতাম না। তার মানে আমরা এতটুকু বুঝলাম যে ছোট থেকেই একদম স্বপ্ন, শুরুর স্বপ্ন যদি বলি আমরা ক্রিকেটার হওয়াই হয়তোবা ছিল। আ যদি জানতে চাই যে ১ম এ বাহিরে খেলতে যাওয়ার অনুভূতিটা কেমন ছিল? এটা আসলে কল্পনার বাহিরে। আমার কাছে ন্যাশনাল টিম ছিল মানে ন্যাশনাল টিমে খেলা ছিল অন্যরকম অনুভূতি। আমি যখন ক্যাম্পে চান্স পেতাম, যখন ন্যাশনাল টিমের আপুদের সাথে কথা বলতাম, খেলতাম, এটা আমার কাছে মনে হতো ভাগ্যের বিষয়। তাদের সাথে আছি, তাদের সাথে খেলছি। তারপর যখন আমি নিজে ক্যাম্পে ডাক পেলাম বা হচ্ছে আমি তাদের সাথে খেলবো, এটা আমার কল্পনার বাহিরে ছিল। যখন নিজের মানে ২০১২ সালে যখন আমি প্র্যাকটিস ম্যাচগুলোতে অনেক ভালো পারফরম্যান্স করি। তখন মনে হয়েছিল যে আমি এবার ন্যাশনাল টিমে খেলবো। তো আমার নামটাও চলে আসে। আমি আসলে তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ন্যাশনাল টিমে খেলবো। আ এই যে আপনি বাসায় খেলছিলেন একটা ছোট পরিসরে, ছোট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলেন। সেখান থেকে এই যে বড় একটা প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ হওয়া বা কানেক্টেড হওয়ার বিষয়টা কেমন ছিল? খুব কঠিন ছিল এই কিভাবে হলো বা কার মাধ্যমে? ১ম এ আমি যখন ওখানে খেলতাম, মানে আমার গ্রামের সারিয়াকান্দিতে, তখন আমি একজন অ্যাথলেট হিসাবে খেলতাম। তো একটা ভাইয়া ছিল, তার সাথে আমি প্র্যাকটিস করতাম। উনি শুধু ফিটনেসের কাজই আমাকে করাতো। তো উনার কাছে যখন আমি যেতাম যে, "ভাইয়া আমাকে ইয়া আমি ক্রিকেট খেলতে চাই।" তো উনি আমাকে ক্রিকেটেরই সান্ত্বনা দিত। কিন্তু আমাকে হচ্ছে অ্যাথলেটের মানে ওয়ার্ক করাইতো। যেমন হচ্ছে ফিটনেসের কাজ করাইতো। প্রচুর দৌড়, আ স্ট্রেচিং এগুলা। তো উনি একজন অ্যাথলেট ছিলেন। তো আমার এগুলো ভালো লাগতো না। আমি উনাকে অনেক রিকোয়েস্ট করতাম যে, "ভাইয়া আমাকে একটু আমি ক্রিকেট খেলতে চাই, আপনি একটু যোগাযোগ করেন।" তো উনি উনার স্যারদের সাথে যোগাযোগ করত। তো যখন আ আমি একটা জায়গায় যাবো, তখন দূর থেকে কখনোই স্যাররা কাছের প্লেয়ার রেখে দূরের প্লেয়ারদের কখনোই কাউন্ট করে না। তো উনাকে যখন জিজ্ঞাসা করতাম, উনি বলত যে, "তোমার সাথে তাদের সাথে আমি কথা বলতেছি, কোনো লিগ হলে তোমাকে জানাবে, আমাদেরকে জানাবে।" তো আমার কাছে জিনিসটা মানে বিশ্বাস হতো না। তো উনাকে আমি বলছি, "আমি তো অ্যাথলেট প্র্যাকটিস করব না। আমি ১০০ মিটার, ২০০ মিটার দৌড় দিব না। আমি ক্রিকেট খেলতে চাই।" তো উনি একসময় আমার উপর খুব রেগে যান। হ্যাঁ, রেগে যেয়ে বললেন যে, "যেকোনো একটা বেছে নিতে হবে। তোমার ক্রিকেট খেলা যাবে না।" তখন আমি ওই মাঠে ওই মুহূর্তে বলছি যে, আ "আমি আপনার আমি ক্রিকেট খেলতে চাই। আমি অ্যাথলেট খেলতে চাই না। এটা আপনি আমাকে প্র্যাকটিস করালে করাবেন, না করালে নাই।" তারপর হচ্ছে সেখান থেকে আমি চলে আসি। চলে আসে আমি বগুড়ায় যোগাযোগ করি। স্যারের মাধ্যমে একদিন বগুড়া জেলার ক্রীড়া সংস্থার হচ্ছে ১০০ মিটার, ২০০ মিটার একটা খেলা হয়। সেখানে আমি ৩ টাতেই ফার্স্ট হইছি। তো ওই খেলার মাঠে যেয়ে দেখি আমার স্যার মুসলিম মানে বগুড়ার কোচ, উনি বসে দাঁড়ায়া খেলা দেখছেন। তো আমি ওই খেলাটা শেষে উনাকে দৌড়ায় আসছি। আইসা বলতেছি, "স্যার আমি ক্রিকেট খেলতে চাই। তো আমি ক্রিকেটার হতে চাই।" স্যার বলল যে, "তাহলে তোমার এগুলা খেলা বাদ দিতে হবে, যেগুলা তুমি খেলো।
তুমি কি রাজি? তো আমি বলছি, "হ্যাঁ, আমি সব রাজি। আমি সব খেলাই বাদ দিব। তবুও আমি ক্রিকেট খেলতে চাই।" তো বলতেছে, "ক্রিকেট খেলতে হলে তো রেগুলার তোমাকে প্র্যাকটিস করতে হবে।" তো আমি স্যারকে বললাম, "স্যার, আমার তো রেগুলার প্র্যাকটিস করা সম্ভব না। আমি রেগুলার মাঠে আসা আমার পক্ষে সম্ভব না।" তো বলতেছে, "দেখো, যদি আসতে পারো তাহলে তোমারই ভালো। কিন্তু তুমি যে খেলাগুলা খেলতেছো এগুলা বাদ দিতে হবে। যদি বাদ দিতে পারো তাহলে আসো।" তো আমি বলছি, "স্যার, আমি বাদ দিব। তাও আমি ক্রিকেট খেলতে চাই।" ১ম প্র্যাকটিস কোথায় করতেন এবং মাঠটা শহর থেকে কত দূরে ছিল? আ আমার গ্রাম থেকে শহরটা ছিল ২৫ কিলোমিটার দূরে। আপনার গ্রাম থেকে শহরটা ছিল ২৫ কিলোমিটার দূরে এবং প্র্যাকটিসটা আপনি করতে যেতেন ওখানে। হ্যাঁ, ১ম এ আমার হচ্ছে রিক্সায় উঠতে হতো। তারপর হচ্ছে সিএনজি, সিএনজি থেকে আবার রিক্সায়। তো এভাবেই আমার রেগুলার প্র্যাকটিস করতে যেতাম। আ যাতায়াত ভাড়া মিনিমাম কিরকম পড়তো অ্যামাউন্টটা সে সময়? ওই সময়টা ৳১০০ মতন পড়তো। এটা কি বাসা থেকে নেয়া হতো? হ্যাঁ, বাসা থেকে নিত। তখন দিত? হ্যাঁ, দিত। এটা কি মা দিত না ভাই? ভাইয়া যেহেতু জব করতেন সে দিত। মা মা পরিবারের সবাই আমাকে খুব সাপোর্ট করত। আ পুরোটাই সবসময় এরকমই হয়েছে যে সিএনজি রিক্সা, সিএনজি এরকম হ্যাঁ, প্রতিদিনই এরকম। মানে এই ২৫ কিলোমিটার দূরত্ব হাঁটতে হয়েছিল কখনো? হাঁটতে হয়েছিল বাসা থেকে ইয়া রিক্সা যেখানে পাওয়া যেত একটু দূরে ছিল। কত ওখানে কিলোমিটার হবে? অল্প বেশি না। ৫-১০ মিনিট হেঁটে যেতে হতো। আচ্ছা, আচ্ছা। এই যে যাতায়াত বাবদ ৳১০০ লাগতো, এইটা কোথা থেকে জোগান দিতেন? বা কিভাবে জোগান দিত? কিংবা এটা দেয়ার কারণে কোন রকম ঝামেলার সৃষ্টি হয়েছিল কিনা? না, সবসময় আসলে বাসা থেকে ওইভাবেই তো টাকা-পয়সা আ দেয়া হইতো, ভাইয়া দিত। দেখা যাচ্ছে যে আমার যে টাকাটা লাগতো সেটা ওই খরচের ভিতরেই ছিল। ১ মাসের খরচের ভিতরে ছিল। তো এই ক্ষেত্রে আমার বাধা কখনোই আসে না। একদিন আ দেখি যে প্র্যাকটিসে যেতে হবে। তো আমি কখনো প্র্যাকটিসটা মিস দিতাম না। যখন থেকে আমি প্র্যাকটিস করি, কষ্ট হলেও আমি প্র্যাকটিসে যেতাম। এমন পরিস্থিতিতে ছিলাম যে আ দেখা যাচ্ছে যে আজকে প্র্যাকটিস করলে ৩-৪ দিনের টাকাটা নেই। তখন আমি কি করতাম? আমার পরিচিত ফ্রেন্ডের বাসায় থাকতাম। যে তাহলে আর ৩ টা দিন টাকা লাগবে না। ৳৩০০ লাগবে না। একদিন যেয়ে দেখি যে বাসায় আমাদের বিছানার নিচে সবসময় টাকা থাকতো। যে পরিমাণই টাকা থাকুক ১ মাসের টাকা থাকতো। তো যায়া দেখি যে বিছানার নিচে ৳১০০। তো আমার প্র্যাকটিসে যেতে হবে। তো আমি কি করব? আরো মাসের আরো ৫-৬ দিন বাকি আছে। তো ৳১০০ ই ছিল। তো আমি বাসায় খুব টেনশনে পড়ে গেলাম। আর অলরেডি হচ্ছে ১:৩০ বেজে গেছে। প্র্যাকটিসে যেতে হবে। তো আমি কখনো প্র্যাকটিস স্কিপ করতাম না। যত কষ্টই হোক আমি প্র্যাকটিসে যেতাম। ঝড় হোক, বৃষ্টি হোক। তো আমি মাকে যেয়ে বললাম যে, "মা, আমার টাকা লাগবে। হ্যাঁ, আমার প্র্যাকটিসে যেতে হবে। টাকা তো নাই।" তো মা বলল যে, ৳১০০ ই আজকে নিয়ে যা। এই বাকি ৫-৬ দিন আ এই যে ৫-৬ দিন বাকি আছে এখনো মাসের, মা যে দিয়ে দিল, এটার প্রভাব বাকি ফ্যামিলি মেম্বাররা মানে বাকি ফ্যামিলি মেম্বারদের মধ্যে পড়েছিল কিনা? বা তারা কোন রকম প্রতিবাদ করছিল কিনা? বা না, বলছিল কিনা যে না ওরকম কেউ মানে কোনো কিছু বলেনি। সবার কথা যেহেতু আমি প্র্যাকটিস করি, যেহেতু আমার পরিবারের সবাই মানে পড়াশোনাও অত ভালো না। সবাই আমাকে সাপোর্ট করতো ভাই-বোনরা। এটার প্রভাব কখনো ফেলে নাই। তবে ৫-৬ দিন অনেক কষ্ট করতে হইছে। এটা কি খাওয়ার টাকা ইনক্লুডেড ছিল ওটার মধ্যেই? হ্যাঁ, ওটা খাওয়ার টাকাটাই ছিল।
এটা খাওয়ার টাকাটাই ছিল, সেটা এভাবে নিয়ে যাওয়া ৫-৬ দিন তাহলে মানে এরকম তো প্রায়ই হতো তাহলে? হ্যাঁ, তো এটা প্রায়ই হতো। তখন ওই সময়টা কিভাবে কাটতো বা খাওয়া-দাওয়া কিভাবে চলতো? এটা আসলে কারো কাছ থেকে তখন ওই যে হাওলাত করতে হইতো যে টাকাটা ওই গ্যাপটা পূরণ করার জন্য প্রতি মাসের শেষে ওটা দিয়ে দেওয়া হতো। প্রত্যেকটা মাসেই শেষে আমাদের এরকম সমস্যাটা হতো। মানে এক খালের পানি নিয়ে আরেক খালে দেয়া এই টাইপের একটা সিচুয়েশন এ পড়তে হতো। এই যে বন্ধুর বাসায় থাকতেন বললেন, ওটা কি মাঠ থেকে কাছাকাছি হতো এইজন্যই? হ্যাঁ, তাতে করে এই ৩ দিন আপনি বাসায় থেকে খরচটা বাঁচা গেল। শুধুমাত্র এই চিন্তা থেকে ওখানে থাকতে হতো। হ্যাঁ, এই চিন্তা থেকে। আ কখনো ওখানে গিয়ে মানে একটা নির্দিষ্ট বন্ধুর বাসাতেই থাকা হতো না বিভিন্ন বন্ধুর বাসায়? ১ম আ আমার কলিগদের বাসায় থাকতাম। মানে এরকম করে একদিন মানে এদিন দেখা যাচ্ছে এক কলিগের বাসায়, তারপর পরের সপ্তাহে দেখা যাচ্ছে যে আরেক কলিগের বাসায়, এরকম করেই থাকতাম। এটার কারণে কখনো কোনো এমন মুহূর্তে পড়তে হয়েছিল যখন মনে হয়েছিল যে যদি না থাকতে হতো আমার? সবসময় মনে হতো। সবসময় আমার মনে হতো যে না থাকলে বেশি ভালো হতো। তারা কি কখনো বিরক্তি বোধ করতেন? না, কখনো বিরক্তি বোধ করতেন না। যদি ওরকমটা মনে হতো আমি তাদের বাসায় থাকতাম না। আ বাসা থেকে কেন বের হয়ে গিয়েছিলেন? আ বাসা থেকে যখন আমি বের হয়ে গিয়েছিলাম তখন ন্যাশনাল টিমের পরের ঘটনা। এটা ২০-২১ সালের ঘটনা। কারণ প্র্যাকটিস শেষে যেহেতু আমার বাবা-মা ছিলেন না, তো বাবা-মা থাকাটা হচ্ছে অন্যরকম জিনিস। তো প্র্যাকটিস শেষে এসে যখন দেখতাম যে ওই মানে আদরের ঘাটতিটা অনেক থাকতো। যে আশ্রয়টা নিয়ে। আশ্রয়টা নিয়ে। দেখা যাচ্ছে যে এসে আমার ভালো লাগতো না। এনভায়রনমেন্টটা ভালো লাগতো না। ভাইয়ের বাসায় থাকতাম। ওই এনভায়রনমেন্টটা আমাকে ভালো লাগতো না। আমি যতক্ষণ প্র্যাকটিসে থাকতাম অতক্ষণ অনেক ভালো থাকতাম। পরে এসে দেখতাম যে আমি আমার যখন ট্যুর থাকতো তখন আসলে সে পরিবেশটা ছিল অন্যরকম। যখন প্র্যাকটিসে যেতাম তখন ভালো থাকতাম। প্র্যাকটিস শেষে এসে বাসায় যখন থাকতাম তখন ঘুমানোর আগ পর্যন্ত মানে পরিবেশটা ভালো থাকতো না। যার জন্য আমার কাছে মনে হইছে যে বাসা থেকে চলে যাওয়াটাই ভালো। পরিবেশ ভালো থাকতো না বলতে কি হতো? পরিবেশটা আসলে আ আমার ভাই আর ভাইয়া-ভাবির ভিতরে সবসময় কিছু না কিছু কথা নিয়ে লাগালাগি থাকতো। বা দেখা যেত যে তারা তাদের মতন থাকতো। আমি যে পরিশ্রম করে আসতাম, তাদের কখনো এটা মাথায় থাকতো না। তো এটা আমি অনেক ফেস করছি। আমার একসময় খুব খারাপ আমি ওখানে যেয়ে আমার খুব খারাপ লাগতো। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি বাসায় আর থাকবো না। এই এনভায়রনমেন্ট এর জন্য আমার প্র্যাকটিসও আমি ঠিকভাবে করতে পারতাম না। আমার খেলাও তখন ভালো হচ্ছিল না। এই যে ভাইয়া-ভাবির মধ্যে সবসময় একটা ঝগড়া বা মনোমালিন্য লাগে থাকতো। এটা কি কখনো আপনার জন্য হয়েছিল বা আপনি সেখানে থাকছেন জন্য? না, আমি জানি না। তবে আমার কাছে মনে হইতো যে আমি এই পরিবেশে না থাকাটাই ভালো। বাসা থেকে বের হয়ে কোথায় গিয়েছিলেন? বাসা থেকে বের হয়ে আমার বোনের বাসায় গিয়েছিলাম। আ এই যে বোনের বাসায় থাকছেন, বোনের বাসা তো দেখা যায় শ্বশুর বাসায় তার তো বিভিন্ন রকম আত্মীয়স্বজনরা থাকছে। তাদের মধ্যে গিয়ে আপনার থাকাটা কিরকম ছিল? বোনের বাসায় যখন আমি চলে যাই তখন আপু হচ্ছে ভাড়া বাসায় থাকতো। শ্বশুর বাসা না, নিজের ভাড়া বাসায় থাকতো। তো আমি ওখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আসলে ওইখানে ধরেন একটা রুম, আরেকটা বারান্দা ছিল। তো আমি বারান্দাতেই থাকতাম। অ্যা চৌকিতেই থাকতাম। ওরা রুমের ভিতরেই থাকতো। ওখানে কোনো সমস্যা হইতো না আরকি। তারা খুশি হয়েছিল আমি যাওয়াতে আরকি। অ তার মানে শুধু ভাইয়া, আপু আর আপুর বেবিরা থাকে। হ্যাঁ, একটা ছেলে আচ্ছা। আ ওখানে কোন রকম কোন সমস্যা ফেস করতে হয়েছিল এই যে আপনি ক্রিকেট খেলছেন মেয়ে মানুষ হয়ে? না, ওখানে কোনো সমস্যা না। তারা তখন তো অ্যাপ্রিশিয়েট অনেক করতো বড়। কারণ তারা ন্যাশনাল সাপোর্ট লেভেলে করত। হ্যাঁ। আচ্ছা আমরা যেমন জানলাম যে ন্যাশনাল প্লেয়ার আপনি। তো ন্যাশনাল টিমের প্লেয়ারদের জীবনযাপন আমরা যেমনটা জানি 3 স্টার হোটেল, 5 স্টার হোটেল অল টাইম থাকছে। সেখান থেকে আপনি এই যে বারান্দার ছোট্ট একটা চৌকির মধ্যে আপনার জীবনটাকে বেঁধে ফেললেন। এটার সাথে কিভাবে অ্যাডজাস্ট করেছিলেন? আমি যখন মানে ক্রিকেটের বাহিরে থাকি, আমি যখন গ্রামে যাই তখন আমার আ এই ন্যাশনাল টিমের যেই জায়গাটা থাকে কখনো মনে হয় না। আমি ওইভাবেই অভ্যস্ত। তো আমার কাছে এটা কোনো কিছুই মনে হয়নি। যে চৌকিতে আছি। কারণ আমি ছোটবেলার চৌকি থেকেই মানুষ হইছি। এটা আমার কাছে মানে খুব ছোট মনে হইতো না।
এটা যেহেতু আমি অভ্যস্ত, তো ওটাই শিকড় ছিল। এটাই শিকার ছিল। আমার কাছে প্রবলেম মনে হতো না এটা। আমার কাছে ভালো লাগতো। আপনার ভালো লাগা কাজ করছে। এই যে আপনি ন্যাশনাল টিমে খেলছেন, আপনাকে মানুষ চিনছে। আপনি তারপরে গ্রামে ফিরছেন। সেই সময় গ্রামের মানুষেরা কিভাবে নিত ব্যাপারটাকে? যখন ন্যাশনাল টিমে খেলার পরে সবাই সেটা পজিটিভ ভাবে নিয়েছে। সবাই সাপোর্ট করতেছিল। ওই সময় আর প্রবলেমটা ছিল না যে ও মেয়ে মানুষ হয়ে খেলছে কেন? এটা আর প্রবলেম ছিল না। ১ম জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলার গল্পটা বলবেন? বিভাগীয় দলে ১ম যখন আমি খেলতে যাই তখন একটা ইন্টারেস্টিং এর ঘটনা। ফার্স্ট টাইম যখন আমাকে বগুড়া জেলা থেকে রিকোয়েস্ট করা হয় যে, "আমাদের একটা মেয়ে আসছে নতুন, তারা আপনাকে দেখতে পারেন।" তো তাকে টিম অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো তারা বলল, "ঠিক আছে তাহলে ট্রায়ালে পাঠাইয়া দেন।" তো আমি ১ম যাওয়া তখন আমার জুতা ছিল না। ভালো জুতা ছিল না। তো আমার স্যার বলছিল যে, "একটা ভালো জুতা কিনতে হবে।" তো আমার আসলে জুতা ছিল না। তখন আমার বোন আমাকে ৳৫০০ দেয়। আর আমার দুলাভাই আমাকে ৳৩০০ দেয়। তো সেই টাকা দিয়ে আমি ৳৬০০ মতন ৳৮০০ যেহেতু হয়, আমি ৬০০ ৳৬৫০ দিয়ে একটা জুতা কিনছিলাম ডিভিশনের জন্য। তো ডিভিশন খেলতে গেলাম, ওখানে ট্রায়াল দিতে গেলাম। যাওয়ার পরে ১ম দিনের ঘটনা, ট্রায়াল দিতে যাইনি। আগের দিনের ঘটনা। যেয়ে দেখি যে সবারই খুব ভালো, পায়ে অনেক ভালো জুতা। কিন্তু আমার তো কম দামি জুতা। তো আমার খুব আফসোস হচ্ছিল। খুব খারাপ লাগতেছিল। একটা জায়গায় আসছি, একটা ভালো জুতা নেই। তো রাতে প্র্যাকটিস করে যখন আসতেছিলাম, ট্রায়াল দিয়ে যখন আসতেছিলাম, তখন আমি ম্যানহোলে পড়ে গেছিলাম। হ্যাঁ? ম্যানহোলে পড়ে যাওয়ার পরে জুতাটা ভিজে যায়। পরের দিন সকালে প্র্যাকটিস, শীতের সকাল। তো আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে পড়ে গেলাম, জুতাটা মেখে গেছে, কালকে আমি কিভাবে যাবো? তো সারাটা রাত প্রায় মাঝরাত পর্যন্ত আমি জুতাটা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে সবাইকে বলি যে, "জুতা নিয়ে আসছো?" কেউ জুতা নিয়ে আসেনি। তো আমাদের ন্যাশনাল টিমে আপুরা ছিল কয়েকজন। তাদেরকে যেয়ে আমি বলি, তিথি আপু ছিলেন। তো তাকে যেয়ে বলি, "আপু আমার কালকে তো প্র্যাকটিস, আমার জুতা লাগবে। আমার জুতাটা তো মনে হয় না শুকাবে।" তো সে অনেক ভালো মনের মানুষ। সে বলল যে, "ঠিক আছে সমস্যা নাই। তুমি আমার জুতাটা নিও। জুতাটা না শুকালে তুমি আমারটাই নিও।" তো আমি খুশি হয়ে গেছিলাম যে যাক আলহামদুলিল্লাহ এই জুতাটা নাইস। পাইছি। পরে সকালবেলায় দেখি যে আমার জুতাটা শুকায় গেছে। নিজের জুতা পরেই ভরে যাওয়া হয়েছিল। আ এই যে গর্তে পড়ে গেলেন বা ম্যানহোলে পড়ে গেলেন, এটা তো একটা মজার স্মৃতি যদিও বা এখন সেই মুহূর্তে কষ্টের ছিল বাট এখন যেমন মজার সাথে স্মরণ করছেন। তো ওখানে পড়ে গিয়ে ব্যথা পাওয়ার গল্প, খেলতে গিয়ে আবার সেটা নিয়ে অসুবিধা ফেস করা এমন কিছু হয়েছিল? না, কোনো সমস্যা হয়নি। শুধু পড়েই গিয়েছিলাম। ব্যথা তো একটু পাইছি, পরে ওটা সমস্যা হয়নি। আ জাতীয় দলে চান্স পাওয়ার আগে সবচেয়ে বড় সংগ্রাম কোনটা ছিল? জাতীয় দলে চান্স পাওয়ার আগে সবচেয়ে বড় সংগ্রামটা ছিল যে চান্স পাওয়াটাই বেশি সংগ্রামের ছিল। কঠিন সংগ্রাম ছিল। কারণ ওখানে সবাই খুবই ভালো প্লেয়ার ছিলেন। সেখানে আসলে নিজেকে আমি অনেকবার ক্যাম্পে চান্স পাইছি। মানে ১০ সাল থেকে আমি ক্যাম্পে ছিলাম। কিন্তু কখনো আমি চান্স পাইনি। আমি সবসময় খুব হার্ড ওয়ার্ক করতাম। স্যার আমাকে নিয়ে ঘুরতেন। সবসময় বলতেন, আমি বলতাম যে, "স্যার আমি তো চান্স পেলাম না। আমার পরে যারা আসছিল মানে বগুড়ায় প্র্যাকটিস করত তারা চান্স পাইছে কিন্তু আমি পাইনি।" তো স্যারকে যখন বলতাম, "স্যার আমি মনে হয় আর চান্স পাবো না।" স্যার বলত যে, "না, তুই একদিন চান্স পাবি, ভালো জায়গায় চান্স পাবি। যখন চান্স পাবি তোকে আর কেউ বাদ দিতে পারবে না।" স্যারের এই কথাটাই হয়তোবা আপনার অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, সবসময় মনে হয় এই কথাটা আমার। আ এই যে ১ম চান্স পাচ্ছেন না আপনি, সে সময় কখনো মনে হয়েছিল যে আমি হাল ছেড়ে দিব? আমার দ্বারা আর হচ্ছেই না। হ্যাঁ, অনেকবার মনে হইছে যে হচ্ছে না যেহেতু খেলাটা ছেড়ে দেই। বাসায় বলতাম, বাসায় বলল যে, "চান্স পালে পাবা, না পেলে নাই। কিন্তু তুমি প্র্যাকটিস করো। নিয়মিত বাসা থেকেই প্র্যাকটিস।" সাপোর্টটা ছিল। সবারই সাপোর্ট ছিল যে, "তুমি প্র্যাকটিসটা করো, পরেরটা পরে দেখা যাবে।" আ যেটা আমরা জানলাম আপনার শিকড় ছিল চকিতে বা চকিতে ছোটবেলা থেকেই অভ্যস্ত। এখনো চকিতে থাকা হয়? না, থাকা হয় না। তবে থাকতে পারলে ভালো লাগতো। গ্রামের বাসায় যাওয়া তো হয়। হ্যাঁ, আমরা একটা চকি পাঠানোর ব্যবস্থা করব দেখি পারি কিনা। এখন তাহলে কোথায় থাকা হয়? এখন আমি একটা আ জায়গা কিনেছি। তো ওখানে একটা বাসা বানিয়েছি। বাসার নামটা হচ্ছে ঋতু 88। তো ওখানেই থাকি। আমার বাসার মানে আমার
আমাদের যেখানে জায়গাটা ছিল তার পাশেই জায়গাটা কেনা হয়েছে। তো ওখানেই থাকা হয় এটা ওই বগুড়া সারিয়াকান্দিতেই। সারিয়াকান্দিতে। মানে কতটুকু পরিমাণ জায়গা এটা? কত সালে কিনেছেন? এইটা আমি কিনেছি ২০০০ ২০২১ আমি জায়গাটা কিনেছি। বাড়ি করার কতদিন হলো? বাড়িটা করছি আমি ২০২২ সালে। ২০২২ সাল। বাসায় এখন কে থাকেন? বাসায় এখন হচ্ছে আমার আপু থাকেন, আ আমার ছোট বোন মাঝে, মাঝে থাকেন আর আমি থাকি। আ একটু অন্যদিকে যদি যাই, বিয়ে-শাদির কথা ভাবছেন? হ্যাঁ, ভাবছি। আমরা কবে দাওয়াতটা পাচ্ছি? ইনশাআল্লাহ খুব দ্রুত শিগগিরই। ইনশাআল্লাহ। আ আবারও আমরা অন্য স্মৃতির দিকে ফিরে যাচ্ছি। জীবনের সবচেয়ে খারাপ সময় কোনটা ছিল? জীবনের সবচেয়ে খারাপ সময়টা ছিল ২০২৫ সালে জানুয়ারি মাসে। কিভাবে? আসলে আ তখন হচ্ছে আ আমার যে বয়ফ্রেন্ডটা ছিল তার সাথে আমার প্রায় ৭ বছরের রিলেশন ছিল। সেটা একটা দুর্ঘটনা। তার সাথে আমার ক মানে সত্যি কথা বলতে তার সাথে সে আমার সাথে প্রতারণা করছে। দ্বিতীয়ত আমার আমি একটা শোরুম দিচ্ছিলাম সে সময়। আমার একটা শোরুম আছে, সে সময় আমি দিচ্ছিলাম। তখন একটু সমস্যা হচ্ছিল টাকা-পয়সার দিক থেকে। তৃতীয়ত আমার একটা ফ্রেন্ড ছিল। ও আমার সাথে আ মিথ্যা কথা বলছে। চতুর্থত মানে চতুর্থ যেটা ছিল ফ্যামিলির সাথে আমার খুব প্রবলেম হচ্ছিল। হুম? খুব, খুব প্রবলেম হচ্ছিল। তো চারোদিক থেকে আমার খুবই প্রবলেম ফেস করতে হচ্ছিল। আর ওই সময়ে আমি একটা সিরিজে বাদ পড়ি। সেটা আসলে খুবই দুঃখজনক ছিল আমার কাছে। তো আমার কাছে চারোদিকে খুব এটা আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। খুব খারাপ সময় পার করছি আমি ২০২৫ এর জানুয়ারি মাসটা। সে সময় সামলে নিয়েছিলেন কিভাবে নিজেকে পরবর্তীতে? আমার কাছে মনে হয়েছিল সেই সময়টা আমি সুইসাইডের অ্যাটেম্প্ট নিছিলাম। যে আসলে চারদিকে এত প্রবলেম ফেস করতে হইছে যে আমার কাছে মনে হয়েছে যে আমি যাকে ভালোবাসতাম বা যাকে আমি বিশ্বাস করতাম সে আমার সাথে বিট্রে করবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। তো আমার কাছে মনে হইছে যে সবকিছুর দিক থেকে প্রবলেমস আমার মাথা আসলে কাজ করতেছিল না। ওই সময় আমি অ্যাটেম্প্ট নেই যে আমি সুইসাইড করব। এটা কি একদম মানে করার কড়া ভাবে চলে গিয়েছিল না একদম কড়া, কড়া ভাবেই চলে গেছিলাম। যেমনটা? আ আমি প্র্যাকটিস করতেছিলাম। তখন প্র্যাকটিস মাথায় আসতেছিল না। প্র্যাকটিস শেষে আসতেছিলাম যে কি করব? সারা মানে ঘুম আসে না। আমার মাথায় কোনো কিছুই খেলতেছিল না কি করব? ওই সময় হচ্ছে তখন আসতেছিলাম, দেখি যে সাইকোলজির একটা পেজ আমার কাছে আসলো। তো আমি ওখানে লাইক দেই। এসে নাম্বারটাও পেলাম। তখন আমি তার সাথে কথা বলি। তারপর আমার ফ্রেন্ডরা যারা ছিল ২-৩ টা ফ্রেন্ডস যারা ছিল তারা আমাকে মানে এত সাপোর্ট করতেছিল, এত মোটিভেট করতেছিল যে আমি আসলে তখন ওই জায়গা থেকে ফিরে আসি। অ্যাটেম্পটা কিভাবে নেওয়া হচ্ছিল? অ্যাটেম্পটা মনে হয়েছিল যে ঘুমের ট্যাবলেট খাবো। অনেক ঘুমের ট্যাবলেট খাবো যাতে ১ মাস ২ মাস না উঠতে পারি ঘুম থেকে। এমনটা অবস্থায় ছিল। আমি ঘুমের ট্যাবলেটও কিনেছিলাম অনেকগুলা। খাওয়া তো হয়নি বোধহয়। না, তখন ওই যে বললাম যেদিন আমি খাবো সেদিনই এই ঘটনাটা ঘটছে। আলহামদুলিল্লাহ। আ এই যে জানলাম আমরা একটা আপনার সাথে বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছিল। এটা কি শুধুমাত্র ওই ছেলেটাই একা থেকে করেছিল না আপনার যে বান্ধবীটা সাথে ছিল তা যে না, 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 ওটা আলাদা। ওই সবকিছু আলাদা, আলাদা। কারো সাথে কারো কানেক্টেড ছিল না। তবে বিশ্বাসের যেই জায়গাটা ছিল, সেই জায়গাটা আমি হারিয়ে ফেলছি। যার জন্য মানে আমার কাছে আর প্রেম, ঠিক আছে? আমি আর মানুষকে বিশ্বাস করতে ভয় পাই এখন। সে মানুষটা কি আপনার ক্রিকেটের সঙ্গীই ছিল নাকি ক্রিকেট একজন মাঠের বাইরে? যে ফ্রেন্ডটা ছিল সে ক্রিকেটের সাথে ছিল। আর যে হচ্ছে আমার বয়ফ্রেন্ডটা ও ক্রিকেটের বাহিরে ছিল। আমরা ২০২৫ সালে চিন্তা করছিলাম যে আমরা এনগেজ করব। ২০২৫ সালের ফেব্রুয়ারি মার্চের দিকে এরকম আমরা এনগেজ করার কথা ছিল। বাট জানুয়ারিতেই
আমি জানতে পারি সে আমার সাথে প্রতারণা করছে। এটা কিভাবে জানতে পারলেন? এটা আ এটা আসলে মানে ফ্যামিলি মেম্বার্স এর আত্মীয়স্বজনদের মাধ্যমে, কিছু ফ্রেন্ডদের মাধ্যমে, কিছু আশেপাশের মানুষের মাধ্যমে আমি জানতে পারি। কারণ কি ছিল? কারণটা আসলে সে ভালো বলতে পারবে। এই কারণটা কি? পরে উনি আমার কাছে অনেক ক্ষমা চাইছে। তখন আমার কাছে মনে হইছে যে, যে একবার প্রতারণা করে সে সে বারবার বারবার করার করতে পারে। চেষ্টা করবে। তো আমার কাছে তখন সে অনেক ক্ষমা চাইছে আমার কাছে, অনেক অনুতপ্ত হইছি। আমি কখনো তার সাথে কথা বলি না। তখন থেকেই তার সাথে কথা বলা বন্ধ। এমন কোনো কথা আছে যেটা উনাকে এখন সামনে পেলে বলতেন? কখনো বলতে পারেননি? না, কখনোই বলব না। কিছু নেই বলার মতো? আমার কোনো কিছু নেই তাকে কোনো কিছু বলার। সুইসাইড অ্যাটেম্প্ট থেকে আবার কামব্যাকটা কিভাবে হতো? এটা ছিল খুব কষ্টের। কোনো এক সময় আমার কাছে মনে হইছে যে আমি ক্রিকেটটা ছেড়েই দেব বা অত মনোযোগী ছিল না। আমি বিজনেসের দিকে মনোযোগী হচ্ছিলাম। পরে আমার কিছু ফ্রেন্ডস তারা আমাকে আ সেগুলার নাম আমি আসলে বলতে চাই না। কয়েকজন আমাকে এমনভাবে সাপোর্ট দিলেন যে, "ক্রিকেটের জন্য আবার নিয়মিত প্র্যাকটিস করো। ঠিক আছে? হার্ড ওয়ার্ক করো।" তো আমার কাছে মনে হচ্ছিল না আমি আর ক্রিকেট অতটা মনোযোগী হব না। পরে তারা যখন আমাকে খুব মোটিভেট করলো, তখন আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, আমি মাঠে যাওয়া উচিত। তখন আমি আবার আগের মতো করে সকালবেলা করে মাঠে যাচ্ছিলাম। প্রায় ৩-৪ ঘন্টার জায়গায় ৫-৬ ঘন্টা সময় দিচ্ছিলাম। তখন সামনে কামব্যাক করাটা খুব কঠিন ছিল। তখন আর কোনো সম্ভাবনাই ছিল না যে ফিরে আসবো কিনা। মেন্টালিটিও অত সাপোর্ট করতেছিল না। যখন তারা আমার পিছনে এতভাবে সাপোর্ট দিচ্ছিল, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। তখন আমি ঠিক করলাম আমার যে বিজনেসের পার্টটা, আমি সেটা সম্পূর্ণ সাইডে রাখলাম। রাখার পর আমি সকাল থেকে যতটুকু সময় দেওয়া যায় আমি ক্রিকেটকেই দিলাম। পরে সামনে যখন আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ হলো, তখন আসলে যখন প্রিমিয়ার লিগ শুরু হচ্ছিল, তখন অনেক ঘটনাই ঘটেছিল। সেগুলো আমি বলতে চাচ্ছি না। তো আমার কাছে মনে হচ্ছে এখন রাইট টাইম। কোনো কোচ বা কেউ আমার সাথে ওইভাবে কথা বলতেছিল না। মানে সাপোর্ট পাচ্ছিলাম না আমি তাদের সাথে। তখন আমার পিছনে যারা ছিল, যারা ব্যাকআপে ছিল, তারাই শুধু আমাকে সাপোর্ট করতেছিল। যে কথাই বলুক, "তুমি হার্ড ওয়ার্ক করো, পরেরটা পরে দেখা যাবে।" পরে আমি ফার্স্ট টাইম প্রিমিয়ার লিগে আমি প্লেয়ার অফ দ্য সিরিজ হলাম। সেটা আসলে আমার কাছে ছিল স্বপ্নের মতো। আমি আমার চিন্তা ছিল আমি ফার্স্ট মানে বেস্ট রানার হব। মানে হাইয়েস্ট রান করব। কিন্তু যে আমি প্লেয়ার অফ দ্য সিরিজ হবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তো সেই সময়টা আমি প্লেয়ার অফ দ্য সিরিজ হলাম। টিমে কামব্যাক করলাম স্ট্রংলি এবং সিরিজ হ ইয়া বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হলো। সেখানে আমি খুব ভালো খেললাম। সো এটা আমার কাছে ছিল যে ঘটনাটা ঘটে গেছিল, যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা তখন তারপরে থেকে আমার আর মানে মনে হচ্ছিল না যে ফিরে তাকাতে হবে। ফিরে তাকাতে হবে। এমন কোনো ঘটনা আছে আপনার জীবনে যেটা নিয়ে আপনি অনুতপ্ত বা রিগ্রেট ফিল করেন? হ্যাঁ, আমি এটা নিয়ে এখনো চিন্তা করি। আমার যে বয়ফ্রেন্ডটা ছিল তার সাথে যে আমার রিলেশনটা ছিল ৭ বছর ৮ বছর, এটা নিয়ে আমি ভাবি যে কেন তার সাথে আমার রিলেশন ছিল? এটা নিয়ে আমি খুবই অনুতপ্ত। এবং কিছু পারসনদের সাথে মিশছি যেগুলোর সাথে এখন আমি কথা বলি না। তাদেরকেও নিয়ে আমার মনে হয় কেন আমি তাদের সাথে মিশলাম? এটা নিয়ে আমি খুবই অনুতপ্ত। আসলে দেখা যায় একটা বই পড়লে আমরা হয়তো বই পড়ে শেষ করতে পারি। কিন্তু একটা মানুষকে সারা জীবন ধরে পড়লেও মানুষ তো চেনা যায় না। এগুলো হয়তোবা আল্লাহ আপনার জন্য শিক্ষা রেখেছিল জীবনে। যদি এখন আমি জানতে চাই টুক করে মাঝখান থেকে যে এখন যে আপনার লাইফ পার্টনার হবে বা আমরা যাকে দেখতে পাবো আগামীতে, সে কি আপনার ক্রিকেটের মাঠের লোক হতে পারে নাকি ক্রিকেটের বাইরের? আমি চাবো ক্রিকেটের বাহিরে হোক। ক্রিকেটের বাহিরে হোক। তো সে কি প্রস্তুত আছে না আমাদের খোঁজাখুঁজি এখনো চালাতে হবে? সে প্রস্তুত নাই ইনশাআল্লাহ। আ আপনি কি কোনো প্রমাণ হাতে পেয়েছিলেন যে বিশ্বাসঘাতকতা করছে? হ্যাঁ, আমি যে প্রমাণ পেয়েছি সে সেটা জানত না। সে সেটা জানতো না। হ্যাঁ, সে তার মানে সে আমাকে খুব বোঝানোর চেষ্টা করেছে যে আমি এমন কোনো কিছু করিনি। কিন্তু আমার হাতে সব ধরনের প্রমাণ ছিল। কিন্তু তাকে আমি বলিনি।
তার থেকে সরে আসলেন কিভাবে? সরে আসতে অনেক কষ্ট হয়েছে যেহেতু আমি রেগুলার তার সাথে কথা বলতাম। তো আ খুব কষ্ট হইছে। আমার সময়গুলো একেকটা দিন গেছে অনেক বড়। হ্যাঁ? সেই সময়টা আসলে আমি খুবই ব্লাঙ্ক অবস্থায় ছিলাম। এই যে আপনি একই সাথে একটা প্রেম, আপনার এতদিনের সম্পর্ক সেটা নষ্ট হলো। বন্ধুত্বও সেটা নষ্ট হলো। ব্যবসা শুরু করলেন, সেটাতে একটা ভাঙ্গন সৃষ্টি হলো। তারপরে টিম থেকে বাদ পড়লেন। ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস এর মধ্যে চলে গেলেন। তো এই যে সবকিছুর একটা গ্যাঞ্জাম পরিস্থিতি, তখন মানে কিভাবে কি করছিলেন? ওই যে বললাম যে ঠিকভাবে খাওয়া-দাওয়া করতে পারছিলাম না, ঠিকভাবে ঘুমাতে পারছিলাম না, ঠিকভাবে প্র্যাকটিসও হচ্ছিল না। তখন মনে হয়েছিল যে আমি কি আবার কামব্যাক করাটা আমার খুব কষ্টের ছিল। আবার নতুন থেকে শুরু করা, আবার মানে পারফরম্যান্স করা, হ্যাঁ? যখন একটা টিম থেকে কেউ বাদ পড়ে তখন তাকে আবার হাই পারফরম্যান্স করেই আসতে হয়। মানে ভালো পারফরম্যান্স করে আসতে হয়। তখন আর ওই যে বাদ পড়লো আবার টিমে ঢোকাবে এমন কোনো পরিস্থিতি থাকে না। তখন পারফরম্যান্স করেই আসতে হয়। সো আমাকে পারফরম্যান্স করেই আসতে হতো। ঠিক আছে? তো সবকিছু যখন হারাইছি তখন ওই যে বললাম কিছু ফ্রেন্ডস ছিল যারা আমাকে পেছন থেকে অনেক সাপোর্ট দিচ্ছিল এবং আ একটা ভাইয়া ছিল বললাম যে মোটিভেশনাল উনি আমাকে অনেক, অনেক মেন্টালি সাপোর্ট দিছে এবং ওই ফ্রেন্ডস গুলাও আমাকে দিনরাত মেন্টালি সাপোর্ট দিতে শুরু করল। সেই ঋতুকে আজকে সামনে পেলে কি বলতেন? আ বলতাম ওয়েল ডান। আসলেই। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক এবং ১ম বার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর আপনার আয়নার সামনে দাঁড়িয়ে কি মনে হয়েছিল? আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি যে আয়ারল্যান্ডের সিরিজে ছিলাম, তখন আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম যে আমি ন্যাশনাল টিমে খেলতেছি। তখন আমার কাছে ছিল স্বপ্নের মতো। আর যেদিন ম্যাচটা হবে, ডেবু ম্যাচটা ছিল, সেদিন ম্যাচটা না হওয়ার কথা ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল। আমার সবচেয়ে মজার বিষয় মানুষের ডেবু হয় ম্যাচ চলাকালীন অবস্থায়। মানে ম্যাচের আগে ডেবুটা হয়। কিন্তু আমার ডেবুটা হইছে আপনার ম্যাচের ১ দিন আগে। আচ্ছা, আচ্ছা। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা। কেন এমনটা হলো? আগের দিন আসলে আ সেই সময় বৃষ্টি হচ্ছিল তো আয়ারল্যান্ডে। প্রচুর বৃষ্টি হচ্ছিল। ম্যাচ না হওয়ার সম্ভাবনা ছিল বেশি। সো সেক্ষেত্রে আমি খুব এক্সাইটেড ছিলাম যে ম্যাচ খেলবো যদি না হয়। তো একটা টিম মিটিং এ একদিন আগেই ডাকা হলো যেহেতু কালকে ম্যাচ হবে না। কে, কে খেলছে? তো আমার নামটা তখন আসে। আসার পর তখনই আমাকে ডেবিউটা করানো হয়। হ্যাঁ? তো আমি ওই ক্যাপ নিয়েই খুশি। ম্যাচ হবে কিনা এটা আমি মানে ভুলেই গেছিলাম যে ক্যাপটা যে পাইছি এটা আমার কাছে বড় কিছু ছিল। তো আমার খুব আনন্দ লাগতেছিল। খুশিতে আমি কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না সে সময়। আ জাতীয় দলে ১ম ডাক পাওয়ার মুহূর্তটা কেমন ছিল? আসলে আ যখন সবাই বলতেছিল যে সময়টা আয়ারল্যান্ডে যাওয়ার আগে যে, "তুমি টিমে আসবা।" তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা অকল্পনীয়। এমনকি সালমা আপুও আমাকে বলছে যে, "তুমি কিন্তু টিমে থাকতে পারো। তুমি একটা কালো প্যান্ট কিনে নিও।" হ্যাঁ? যেহেতু জার্নিতে আমাদের ফরমাল ড্রেস হিসাবে লাগে। তো আমি বললাম যে, "ঠিক আছে।" তাও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে না যখন আমি আসলে দেখি সে আসলে আমি কাকে বলবো এই কথা যে আমি টিমে খেলবো মানে টিমে খেলতেছি। পরে ১ম কলটা আমি আমার স্যারকেই দেই। ১ম আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা কেমন ছিল? এটার আসলে অনুভূতিটা খুবই অসাধারণ ছিল। ফার্স্ট ম্যাচ খেলছি। হার্টবিট অনেক ফাস্ট ছিল। তো ফার্স্টে হার্টবিটটা বেশি ফাস্ট ছিল। কিন্তু আমার কাছে আ যখন খেলতে নামছি তখন আমার কাছে মনে হয় না এটা আমি ফার্স্ট খেলতেছি। আমি অনেকদিন থেকে মনে হচ্ছে যে আমি টিমের সাথেই আছি। এই যে আপনি আপনার স্যারকে ১ম ফোনটা দিলেন, তার রিঅ্যাকশন কি ছিল বা তার পরামর্শ কি ছিল? স্যার আমার সাথে মানে খুব মানে একটা হাতে খড়ি মনে করেন যে হাতে কলমে হুম, শেখানো। হুম। স্যারকে ফোন যখন দিয়েছিলাম আমার মনে হয় সবচেয়ে বেশি তার যেহেতু কয়েকজন ছাত্রছাত্রী হচ্ছে ন্যাশনাল টিমে খেলতো। কিন্তু আমার খেলাতে তার অনুভূতিটা ছিল সবচেয়ে আনন্দের। এটা কি মানে সবসময় মনে হতো আপনার? হ্যাঁ, সবসময় মনে হতো মানে আমি বুঝতে পারতাম যে স্যার অনেক খুশি হয়েছে। আ বড় স্টেজে খেলতে নামার আগে মাথায় কি চলত? বড় স্টেজে খেলতে নামার আগে সবসময় মাথায় সবসময় পজিটিভ চিন্তাটাই বেশি থাকতো যে কালকে ভালো করতে হবে। আ
আর্লি ঘুমানো, আর্লি চিন্তা করা মানে ঘুমানোর আগে ক্রিকেট নিয়ে ভাবা। রুমটা আমার সবসময় মানে আমি যদিও অগুছানো থাকি সবসময়, তো যেদিন ম্যাচ থাকে সেদিন আমি রুমটা খুব সুন্দর করে গুছাই। হ্যাঁ? কাপড়-চোপড় গোছানো থাকে, প্রিপারেশনটা থাকে অনেক ভালো। হ্যাঁ? আপনি একজন অলরাউন্ডার। সো ব্যাটিং নাকি বোলিং কোনটা বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয়? আমার কাছে মনে হয় ব্যাটিংটা বেশি চ্যালেঞ্জিং। যেহেতু বোলিংয়ে ৬ টা বল হাতে থাকে, ভালো করার অপশন থাকে। আর ব্যাটিংয়ে যখন অ্যা ১ বলে আউট হয়ে যায় তখন পরে আর কোনো কিছু করার থাকে না। সো বড় একটা চ্যালেঞ্জ নিয়ে অল টাইম মাঠে নামা হয়। আমরা জানি যে একটা বিশ্বকাপ খেলতে পারাই একটা প্লেয়ারের জন্য বিশাল কিছু। তো যদি জানতে চাই আপনি কয়টা বিশ্বকাপ খেলেছেন? আমি ৭ টা বিশ্বকাপ। আচ্ছা এই যে ৭ টা বিশ্বকাপ কিভাবে খেলা সম্ভব হলো? এটা ছিল হার্ড ওয়ার্ক। সো আমার রিজিকে ছিল। আমি আমি ওরকম আহামরি ভালো পারফর্মার না। কিন্তু আমার রিজিকে ছিল এইজন্য আমি খেলতে পেরেছি। তো আমি চেষ্টা করি যে ভালো কিছু করার হার্ড ওয়ার্কের মাধ্যমে। তো আল্লাহ আমাকে যতটুকু লিখে রেখেছেন ততটুকুই। ২০২৫ বিশ্বকাপের বাছাইয়ে ৬৭ রানে অপরাজিত ইনিংস। সে সময় মাথায় কি ঘুরছিল? আসলে যখন দেখা যাচ্ছিল যে ২ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল, তারপর আর্লি উইকেট পড়ে যাচ্ছিল, তখন আমি নাম্বার 6 ব্যাটার ছিলাম। তো আমার কাছে ওই ফোকাসটুকুই ছিল যে আমি মাঠে নামবো, শেষ পর্যন্ত খেলবো। তো আমি ভাবতেছিলাম যে কে আমার সাথে আর কে আমাকে সাপোর্ট দিতে পারে বা আমি কাদের সাপোর্ট দিতে পারি। আমার একটা মুহূর্তের জন্য মনে হয় না যে আমি ম্যাচটা হারবো। তো সবাই ভাবতেছিল ম্যাচটা হেরে যাবো। কিন্তু আমি কখনো ভাবিনি। যখন আ জ্যোতির সাথে ব্যাটিং করতেছিলাম, তখন জ্যোতি যখন আউট হয়ে গেল, তখন আ ফাহিমা আসলো। তখন বললাম যে, "তুই আমাকে একটু সাপোর্ট কর।" তো আমাকে ভালো সাপোর্ট দিচ্ছিল। ও আউট হয়ে গেল। তারপর নাহিদা আসলো। আ রাবেয়া আসলো। রাবেয়াকে বললাম যে, "রাবেয়া আমাকে একটু সাপোর্ট করো।" তো ৩ টা না ৪ টা বল ফেস করল। দেন ও আউট হয়ে গেল। তারপর আসলো নাহিদা। নাহিদাকে বললাম, "নাহিদা তুমি আমাকে যতটুকু সাপোর্ট দিতে পারো।" আমি জানি যে নাহিদার পরে আর কোনো ব্যাটার নাই। তো রান খুব অল্প বলে বেশি রান দরকার ছিল। সে মুহূর্তে যখন আমি জানি যে নাহিদাই শুধু আসে। যখন দেখলাম যে না আরেকজন আছে, মারুফা ছিল। তখন আমি বলছি যে ম্যাচ আমি যেভাবে হোক মানে ম্যাচ বের করব। তখন নাহিদাকে বললাম, "তুমি আমাকে একটু সাপোর্ট করো।" তখন নাহিদা আমাকে বলল, "তুমি তোমার শট খেলো, আমি তোমাকে লাস্ট পর্যন্ত সাপোর্ট দেব।" তো ও আর আমি ম্যাচটা বের করে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ। এছাড়া অন্য কোনো ম্যাচের কথা আপনার যদি স্পেশালি মনে থাকে যে আ এটা আমার বলার মতো গুরুত্বপূর্ণ? উইনিং ম্যাচগুলোর ভিতরে অনেকগুলাই আছে। তার ভিতরে আমার সবচেয়ে বেশি মনে পড়ে ২০২১ সালে কোয়ালিফাই ওডিআই। তখন পাকিস্তানের সাথে ৬০ বলে প্রায় ৯৫ রানের দরকার ছিল। সেই মুহূর্তে আসলে ম্যাচটা জেতা কল্পনার বাহিরে ছিল। মুখের কথাও নয়। এটা অসম্ভব। এটা আমরা কখনোই হুম। করিনি। তো ওই ম্যাচটা যখন খেলতেছিলাম তখন আসলে যখন আমি আমার পার্টনার ছিলেন রুমানা আহমেদ তাকে যেয়ে বললাম যে, "ম্যাচটা জিততে হবে।" কিভাবে জিতবো আমি জানি না। আমি মারা শুরু করলাম। পরে আপনি কি করবেন করেন। ঠিক আছে? আমি ম্যাচটা জিততে চাই। ওই ম্যাচটা যদি না জিততাম তাহলে আমরা কোয়ালিফাই করতে পারতাম না। আচ্ছা, আচ্ছা। তো রুমানা আহমেদ বলছে, "ঠিক আছে আমি আছি, তুমি সাপোর্ট করো।" তো ওখানে আমি খুব ভালো একটা ইনিংস খেলি যেটা আমাকে সবসময় মনে করিয়ে দেয়। যেকোনো ইনিংসের আগে ওটা আমি মানে আমার মাথায় চলে আসে। ইনিংস এমন কোনো খেলার কথা মনে আছে বা এমন কোনো দিনের কথা যেটা হেরে আপনি ড্রেসিং রুমে এসে কান্না করেছিলেন? আ যেগুলো ম্যাচগুলা খুব কাছাকাছি যেতাম, হেরে গেছি, সেগুলা ম্যাচগুলো আসলে খুব ড্রেসিং রুমে কেন মানে ২-৩ দিনও মনে হচ্ছে খাওয়া-দাওয়া ঠিকভাবে করা হয় না। মানে এতটা খারাপ লাগে, কষ্ট লাগে। আসলে জাতীয় দলের ম্যাচটা হারার যে কত কষ্ট যারা খেলে তারাই শুধু জানে। কোন ইনিংস আপনার কাছে সবচেয়ে বিশেষ? আমার সবচেয়ে বিশেষ পাকিস্তানের ইনিংসটা, এটা আমার সবচেয়ে বিশেষ। আ ইয়ার সাথে ইন্ডিয়ার সাথে মিরপুরের মাঠে একটা ম্যাচ হচ্ছিল। সেখানে আমি পারফরম্যান্স করতে পারি নাই। কিন্তু আমি একটা ক্যাচ ধরছিলাম। ওই ক্যাচটা ধরে আমরা ম্যাচটা জিতে গেছিলাম। তো ওই ক্যাচটার কথা আমার সবসময় মনে হয়। তারপরে এই ৬৭ রানের একটা ইনিংস। এটার থেকে ওই ২ টা বেশি স্পেশাল আমার কাছে। মাঠে এমন কোনো ঘটনা আছে যেটা মনে হলে আপনার আজও গায়ে কাঁটা দেয়? হ্যাঁ, ওই ম্যাচটা যদিও আমি খেলি নাই, সেটা হচ্ছে এশিয়া কাপের ম্যাচ যেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সে ম্যাচটা দেখলে মানে এখনো আমি কিছু
দেখি কিছু হাইলাইটস দেখি। ওই ম্যাচটা দেখতে এখনো আমার খুব গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটা ছিল? আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি পড়াশোনা কমপ্লিট করতে পারিনি। কোন ক্লাস পর্যন্ত পড়া হয়েছে বা কোন আমি বিএ কমপ্লিট করেছি। কিন্তু আমার খুব স্বপ্ন ছিল আমি ভার্সিটিতে পড়াশোনা করব। কিন্তু আমি সেটা করতে পারিনি। আফসোস হয়? খুব আফসোস হয় যখন সবাই আড্ডা দেয়, এটা আমি খুব ফিল করি যেটা আমি দিতে পারিনি। আড্ডার সাথে এটার ফিলিংসটা কিভাবে রিলেট করছেন? মানে কলেজে যে যাওয়া, ভার্সিটিতে যাওয়া, সবাই যে একটা সবাই অনেক ফ্রেন্ডস থাকে, সবাই আনন্দ দেয়, সবাই বেড়াইতে যায়। হ্যাঁ, এগুলো আমি দেখি আমার খুব ভালো লাগে। আপনার সবচেয়ে বড় আক্ষেপ কি? সবচেয়ে বড় আক্ষেপ হচ্ছে ওয়ার্ল্ড কাপ না জেতা। একদম খুব কাছাকাছি গিয়ে ফেরত এসেছেন। এরকম মুহূর্ত কোনটা? আমি বলতে চাচ্ছি যে ট্রফিটা না জেতা। আচ্ছা। তো এটা আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ। এটা কি পুরোটা নিজের ঘাড়ে দোষ নিচ্ছেন এরকম? দেখা যায় একটা টিম যখন কাজ করে তখন তো পুরোটা টিম মিলেই সাপোর্ট দিচ্ছে বা অর্জনটা যেমন টিমের হয় তেমন ব্যর্থতাও তো পুরো টিমকেই বলা যায়। সো এটার দায়ভার কি পুরোটা নিজেকে দিচ্ছেন? জীবনের ব্যর্থতা ইচ্ছা জীবনের উপর দিচ্ছি। আ খারাপ ফর্ম বা ইনজুরির সময় নিজেকে কিভাবে মানসিকভাবে শক্ত করেছিলেন? আমার সবসময় ইনজুরি কিছু না কিছু লেগেই থাকতো। সেই সময় আসলে আ নিজেকে কুল অ্যান্ড কাম রাখাটাই আমার কাছে ছিল মুখ্য বিষয়। আ জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোতে আপনি কার কাছে আশ্রয় বা পরামর্শ খুঁজতেন? আমার স্যারের কাছে, মুসলিম স্যারের কাছে যে আমাকে তৈরি করেছেন। এখন তো আর ৳১০০ র জন্য চিন্তা করতে হয় না। তো এই পরিবর্তনটা কেমন লাগে? না, এখনো আমার ৳১০০ র কথা চিন্তা করতে হয়। কারণ হচ্ছে আমার অভিভাবক এখন কেউ নেই। কিন্তু আমি কিছু মানুষের অভিভাবক। আমার এখন কোনো কিছু খরচ করতে হলে ভেবে চিন্তা করতে হয়। টিমের অনেকেই জানে আমি খুব হিসাবি, কৃপণ। সো আমি এই কথাটা আজকে ক্লিয়ার করতে চাই যে আমি অনেকের অভিভাবক। ইচ্ছা থাকলে অনেক কিছু খরচ করতে পারি না। যদি আমার নিজের ইচ্ছা মতন খরচ করি তাহলে যারা আমার উপর নির্ভরশীল আ তাদের আমি ইচ্ছাটুকু পূরণ করতে পারব না। মা-বাবার পরে কাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছিলেন? সবচেয়ে বেশি পাশে পেয়েছিলাম আমার স্যার, মুসলিম স্যারকে। উনি তো বর্তমানে আমাদের মাঝে নেই। উনাকে পেলে কি বলতেন? উনাকে পেলে আসলে আমি তার সাথে সব ধরনের কথাই শেয়ার করতাম। প্র্যাকটিস শেষে, প্র্যাকটিসের আগে সব ধরনের এবং আমার জীবন চলার কথা যত কথা ছিল সব ধরনের কথা। শুধু উনি আমার স্যার না, উনি আমার ফ্রেন্ড ছিলেন। খুবই ভালো ফ্রেন্ড ছিলেন। তার সাথে আমি সব ধরনের কথাই শেয়ার করতাম। সো সে যদি এখন পাশে থাকতো, তাহলে আমার এখন মনে হয় তাকে আমি একটা বাড়ি তৈরি করে দিতে পারতাম। মানে বাড়ি করে দিতাম এরকম অনুভূতি তার জন্য। তার জন্য। সবসময় কাজ করে। বা উনি গ্রামে থাকতে খুব পছন্দ করতেন। আমার গ্রামেই একটা বাসা করে দিতাম উনাকে। আপনার জীবনের ১ম কোচ কে? আমার জীবনের ১ম খুব মুসলিম স্যারই। তার থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা কোনটা? তার থেকে সবচেয়ে বড় শিক্ষা যে উনি সবসময় পজিটিভ কথা বলতেন। মিথ্যা কথা একদমই পছন্দ করতেন না। উনি হার্ডওয়ার্ক খুবই পছন্দ করতেন। সো এগুলাই আমার কাছে ছিল ওর শিক্ষণীয় বিষয়। উনি কি আপনার জাতীয় দলে যাওয়া দেখেছিলেন? হ্যাঁ, উনি যে দেখেছিলেন এবং উনি ২০২০ সালে মারা যান। তখন আমি অস্ট্রেলিয়াতে ছিলাম। খেলতে গিয়েছিলেন? খেলতে গিয়েছিলাম। আমার প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল তখন কেমন যেন ভালো লাগতেছিল না। আমার লাইফে কখনোই আমি প্র্যাকটিস ম্যাচ থেকে উঠে আসিনি। কখনো ব্রেক নিইনি। তো ওই সময়টা কেন যেন আমার মনে হচ্ছিল যে খারাপ লাগতেছিল। আমি হঠাৎ করে উঠে আসছি। তো আমাকে যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল তখন বলতেছে, "ঋতু ফাঁকি দিচ্ছ?" তো আমি বলছি, "না, আমার ভালো লাগতেছে না।" তো আমাকে আসলে যখন আমি বলতাম এই মানে কিছু কথা সবাই মানে বিশ্বাস করত যে, "না ঠিক আছে ওর খারাপ লাগতেছে ও চলে আসছে। ও তো এমন মানুষ না।" তো আমি চুপচাপ বসেছিলাম। তখন আমাদের ম্যানেজার আমাকে ডেকে বলল যে, "তোমাকে একটা কথা বলবো ঋতুমণি?" আমি বলছি, "হ্যাঁ, বলেন।" তো বলতেছে, "তোমাদের মুসলিম স্যার মারা গেছেন।" "কোন মুসলিম?" তো বলতেছে, "তোমার কোচ।" আসলে সেই সময়টা আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তার পরবর্তীতে তো খেলা ছিল। সেই খেলায় কিভাবে কনসেনট্রেট করেছিলেন? খুব কষ্টের ছিল ওই সময়টা আসলে আমি ২ টা দিন কোনো কিছু করতে পারিনি। পরে
আমাদের যারা কোচ ছিলেন, ম্যানেজার ছিলেন আমাকে অনেক মোটিভেট করছে। জানেই যে উনি আমার একজন প্যারেন্টস ছিলেন। তাকে তো আপনি শেষ দেখাটাও দেখতে পেলেন না। না, আমি শেষ দেখাও দেখতে পাইনি। একটা আক্ষেপ হয়তোবা সারা জীবনের। আমার খুব কাছের মানুষকে আমি হারিয়েছি। এই যে বাবাকে হারালেন, এই যে বাবাকে হারালেন, মাকে হারালেন, তারপরে সবথেকে কাছের মানুষ এই স্যার যিনি আশ্রয় হয়ে দাঁড়িয়েছিলেন আপনার, তাকেও হারালেন। সেই সময়গুলোতে মানে ঋতু কিভাবে স্ট্রং থেকেছিল? আসলে সেই সময়টা নিজেকে ম্যানেজ করা খুব কষ্টের ছিল। কারণ দিন শেষে যখন কাছের মানুষকে না দেখতে পাওয়া, না কথা শোনা এটার মতন কষ্টের পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। তো আমি তো আমার মানুষের সাথে খুব কম মিশতাম। আ শুনেছি ঋতুমণি অনেকদিন মানুষের বাসায় কাটিয়েছিলেন। এই বিষয়টা যদি একটু জানতে চাই। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড ছিল। সো ওদের বাসায় আমি প্রায় ১২-১৩ বছর ছিলাম। তো ওরা আমাকে মেন্টালি বলেন, ফিন্যান্সিয়াল বলেন সব দিক থেকেই সাপোর্ট করেছে। এটা আসলে এটা আমি কখনো কোথাও বলি নাই যে আমি মনে করি যে বাবা-মার পরে যে তারা আমাকে নিজ ফ্যামিলি মেম্বার্স হিসাবে একজন অচেনা মানুষ হিসাবে এত সাপোর্ট করবে এটা আমি কল্পনা করতে পারি। আমি ১৩ থেকে ১৪ বছর ওই বাসায় ছিলাম। কিন্তু তারা কখনোই আমার কাছ থেকে কোনো কিছু নেয়নি। এটা মানে এটা আমি কি বলবো? এটা আসলে যখনই মনে হয় তাদেরকে আমি কোনো কিছুই দিতে পারিনি। এখন পর্যন্ত না। তাদের কাছে আমি অনেক ঋণী। এই যে মেয়ের মতো আশ্রয় দিলেন বা এই যে তাকে পেলেন একজন বাবা হিসাবে বা একজন মা হিসাবে, এই মা-বাবা আজ তো বোধহয় আপনাকে নিয়ে বিশাল গর্বিত। আলহামদুলিল্লাহ। তাদের পরিবারে আমি একজন সদস্য। তো আমাকে কিছু বললে আমি তাদের কথা শুনি এবং আমিও যদি কোনো কিছু বলি তারা সে কথা আমারও তাই শুনবে। মনে হয় আপু আসলে সম্পর্ক একটা ভালো তৈরি হতে রক্তের সম্পর্ক সবসময় লাগে না। লাগে না। আত্মার সম্পর্কই আসলে সবচেয়ে বড় বিষয়। এটাই। এই যে ছোটবেলায় আপনি নিজেকে লুকিয়ে রাখতেন দারিদ্র্যের কারণে। আপনি কারো সামনে আসতেন না, কারো সাথে মিশতেন না। বাট এখন তো আলহামদুলিল্লাহ সব আছে। তারপরেও কেন মেশা হয় না মানুষের সাথে তেমন? না এখন খুব ভালোভাবে মেশা হয়। এখন সবার সাথে মেশা এখন হয়। সবার সাথে মেশা হয়। কোনো আ কেউ মানে ঈদের সময়ও মানুষের বাসায় যাওয়া হয় এবং কোনো প্রোগ্রামও যতক্ষণ মানে ফ্রি থাকি সেখানে যাই আমি। আ এই যে আপু আজ আপনি আমাদের ঈদ অনুষ্ঠানে ঈদের জামা পরে এসেছিলেন, যে মানুষটা একটা সময় জামার কারণে নিজেকে আড়াল করে ফেলত। সে মানুষ আজ এত ভালো পর্যায়ে আছে। তো এই অনুভূতিটা কিরকম? হ্যাঁ, অনুভূতিটা ভালো লাগার। কারণ আ নতুন জামা পরলে সবারই ভালো লাগে। আমারও ভালো লাগছে। তো আমি ঘুরতে পছন্দ করি। অ্যা সবাইকে নিয়ে ঘুরতে পছন্দ করি। আত্মীয়স্বজনদের বাসায় যদি সময় থাকে যাই। সবচেয়ে বেশি ভালো লাগে কেউ যদি আমার বাসায় আসে। আ এই যে এখন ঈদে নতুন, নতুন জামা পরা হচ্ছে। একটা ঈদে কটা করে জামা নেয়া হয়? আসলে একটা ঈদে নেয়া হয়, বেশ কয়েকটাই নেয়া হয়। আ গিফট পাওয়া হয় প্লাস নিজেও কেনা হয়। এটা গিফট পাওয়া হয় এবং অনেককে দেওয়া হয়। এটা খুব আনন্দের। হ্যাঁ, আসলে নিজেকে কিছু দেয়ার থেকে বোধহয় কাউকে দিতে পারলে তৃপ্তিটা বেশি আসে। তৃপ্তিটা বেশি, ঘুমটা ভালো হয়। হ্যাঁ। আ আজ তো ঈদ বা আমরা এই যে ঈদের আনন্দে আছি। ঈদের দিনের প্ল্যানটা কি? ঈদের দিনের প্ল্যানটা হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়া। তারপর হচ্ছে ফজরের নামাজ পড়ে অ্যা ঈদের নামাজটা পড়া হয় মাঠে। ওখান থেকে বাসা ৯টা-১০টার দিকে বাসায় অনেকে আসেন। আসার পরে দুপুরে সবাই একসাথে খাওয়া-দাওয়া করে দেখা যাচ্ছে যে আমাদের সারিয়াকান্দিতে নদীর পাড়ে যাওয়া হয়, যমুনার পাড়ে। তো ওখানে যেয়ে সন্ধ্যা পর্যন্ত আমাকে নিয়ে যাবেন কিন্তু একা, একা গেলে এবার খবর আছে। ইনশাল্লাহ। আ ভাইদের সাথে কি যোগাযোগ আছে বা তারা এখন ঈদে পরবে আপনার বাসায় আসে? হুম, সবার সাথে যোগাযোগ ভালো আছে। সবাই মূলত আমার বাসায়ই থাকে। এই যে আমরা শুনলাম একটা সময় ঋতুমণি প্র্যাকটিসের জন্য সিএনজি রিক্সা, আবার সিএনজি রিক্সা এরকম অল্টারনেট করে, করে যাতায়াতটা করত। এখন ঋতুমণি কিভাবে যাতায়াত করে? এখন ঠিক সেম ভাবেই আমি যাতায়াত করি। আল্লাহ আমাকে অনেক ভালো অ্যাবিলিটি দিছে। তারপরেও আমার কাছে মনে হয় যে এইটা যে মানে রিক্সা তারপর সিএনজি আপনি অবাক হয়ে যাবেন মজার বিষয় যে আমি যেভাবে আগে মানে মানুষের বাড়ির ভিতর দিয়ে তারপর জঙ্গলের ভিতর দিয়ে মাঠে যেতাম, ঠিক তেমনি এখনো আমি সবাই আমাকে চেনে, জানে। আমি ঠিক
এখনো আপনার বাড়ির ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে মাঠে যাই। ঠিক ওই মাঠ থেকে যখন আমি রিক্সায় উঠি, আপনার আগের মতো নেই। এখন ধরেন হচ্ছে আমার স্টেশন থেকে মানে ওখান থেকে উঠলে আপনার একটু ৳৫০ ভাড়া লাগে। একটু দূর থেকে গেলে ৳৪০ ভাড়া লাগে। আল্লাহ আমাকে অনেক ভালো অ্যাবিলিটি দিছেন, ভালোভাবে যাওয়ার। কিন্তু আমি ওই একই রকম করে আগের মতন করেই একটু হেঁটে যেয়ে ওই ৳৪০ র সিএনজি ভাড়াতে উঠি। তারপর আবার অ্যা ওই চালোপাড়া মানে বগুড়াতে নেমে ওখানে রিক্সা চড়া। ঠিক আগের মতন করে কোনো কিছু চেঞ্জ নাই। তো আমি এই জিনিসটা খুব এনজয় করি। আমার খুব ভালো লাগে। তো এই জিনিসটা আমি চাই আমি যতদিন ক্রিকেট খেলবো, আমার যেই অ্যাবিলিটি থাকুক না কেন, আমি এভাবেই চলতে চাই। কখনো মনে হয়নি একটা গাড়ি প্রয়োজন? গাড়ির তো প্রয়োজন আছে। কিন্তু আমার কাছে মনে হয় এটা অনেক আনন্দের। এটাকে আমি খুব এনজয় করি। অস্তিত্বটাকে বাঁচায় রাখা। এমন আরকি ভালো লাগা বিষয় কাজ করে অনেক। সেই সময় হয়তোবা আপনাকে কেউ সেভাবে চিনতো না বা জানতো না। এক কথায় যদি বলি পাত্তা দিত না। এখন তো আপনি অনেক বড় মাপের একজন মানুষ। ন্যাশনাল লেভেলের আমাদের প্লেয়ার। দেশের গর্ব, আমাদের সবার গর্ব। এখন তারা কিভাবে আপনাকে অ্যাকসেপ্ট করে? যারা চেনে তারা অনেকে অনেক কোয়েশ্চেন করেন। আর যারা চেনে না নরমাল ভাবেই যাই আরকি যেন কেউ আমাকে না চিনতে পারে ওইভাবেই যাই। আচ্ছা। যারা চিনে তারা তো চিনেই কথা বলে। আর যারা চিনে না তারা তাদের সাথেই অনেক কিছু শেয়ার করেন যেটা আমি জানতে পারি। ভালো লাগে আমার। জাতীয় দলের ড্রেসিং রুমে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? সবচেয়ে ভালো বন্ধু বললে ভুল হবে আমার সবাই ভালো বন্ধু। ড্রেসিং রুমে মজার মানুষ কে? ড্রেসিং রুমে সবাই মজার। তবে আমি সবচেয়ে মজা করি রাবেয়ার সাথে। মানে উনি একটু বেশি মিশুক এই একটু টাইপের মিশুক, হ্যাঁ, একটু চঞ্চল, একটু বেশি মিশুক। ওর সাথে আমার খুব ঝগড়া হয়। খুব ভালো লাগে। থাকে আমাদের গ্রুপে কিছু এরকম মানুষ যে একজন থাকলেই বাকি সবাইকে মাথায় নিতে পারে। এরকমই হয়তো একজন। ছোটবেলার ঋতু আর আজকের ঋতুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? ছোটবেলার ঋতুটা ছিল বেশি দুষ্ট, বেশি আ ইনডিসিপ্লিন, জেদি ছিল। তো আজকের ঋতুটা ডিসিপ্লিনের। আর হচ্ছে একটু কম কথা বলি আরকি। ওই জেদটুকু না থাকলে তো আজকের ঋতু হতো না। তাহলে? হুম। ঠিক আছে ছোটবেলায় যেটা থাকার দরকার সেটাই ছিলাম আরকি। যাই হোক সব পাশেই অলরাউন্ডার। আ ক্রিকেট আপনার ব্যক্তিগত জীবনে কিরকম পরিবর্তন এনেছে? ক্রিকেট আমার জীবনের সবকিছু পরিবর্তন মানে এনেছে। সেটা হচ্ছে আপনার আ ফিন্যান্সিয়াল বলেন, তারপর হচ্ছে আ মানুষের সাথে কমিউনিকেশনের স্কিল, তারপর ম্যানারিটি সবকিছু আসলে ক্রিকেট পুরাই লাইফটাই আমার চেঞ্জ করে দিয়েছে। সর্বোপরি যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়, সর্বপ্রথম আপনি কার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন? আসলে সর্বপ্রথম আমি যে কৃতজ্ঞতা জ্ঞাপন করব হচ্ছে আল্লাহ তাআলার প্রতি, দেন আমার স্যারের প্রতি, তারপর আমার ফ্যামিলির প্রতি। ক্রিকেটের জন্য আপনার সবচেয়ে বড় ত্যাগ কোনটি? খাবার। আ কিছু সময় থাকে অনেক মানে আমি ভাজাপোড়া খুব পছন্দ করি। মানে যেটা আসলে ক্রিকেটের সাথে যায় না। এগুলা ত্যাগ স্বীকার করাটা খুব কষ্টের। মুখরোচক খাবারের প্রতি লোভ সবারই থাকে। আ দোয়া করি আপনার এই ছোট, ছোট ত্যাগ কিংবা বড়, বড় ত্যাগ যেগুলোই হচ্ছে না কেন আপনার ভবিষ্যৎ আরো সুন্দর হোক সেটাকে পুঁজি করেই। ক্রিকেট ছাড়া ঋতুর লুকানো প্রতিভা কি? আমার লুকানো প্রতিভা আছে আমি ভালো ছবি তুলতে পারি। তাই? নদীর পাড়ে তো যাচ্ছি, সমস্যা নাই। কাজে লাগাই দিব। আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা? আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ম্যাচ জেতার পরে যে সময়টা সেটা খুব আনন্দের। তারপর হচ্ছে আ ক্যাম্পের শেষে বাসায় সময় দেওয়া এটা খুব আনন্দের। তো আমার কাছে মনে হয় পরিবারকে সময় দেওয়া বেশি আনন্দের। পরিবারকে এখন কিরকম সময় দিতে পারেন? খুব বেশি সময় দিতে পারি না। তারপরেও মাসে কয়দিন? মাসে না মানে বছরে? বছরে কয়েকবার সময় দিতে পারি। ওই সময়টা খুব শর্টকাট হয়। অবসর সময় ঋতু কি করতে ভালোবাসে? ঘুরতে পছন্দ আমার খুব। আমি ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি। ক্রিকেট ছাড়াও ব্যক্তিগত স্বপ্ন কি? একটা ভালো বিজনেস ওম্যান হওয়া। ফি আমানিল্লাহ। অবসর নেয়ার পরে কি করতে চান? আ অবসর নেওয়ার পরে আমি ভালো একটা বড় বিজনেস ওম্যান হতে চাই অ্যান্ড হচ্ছে আমার একটা সুন্দর পরিবার থাকবে।
ফি আমানিল্লাহ। এটা খুব বড় একটা পাওয়া হয়তোবা সৃষ্টিকর্তার থেকে। আ আপনার ব্যক্তিগত এবং টিমের ভবিষ্যৎ লক্ষ্য কি? আ এটা সবারই লক্ষ্য, ছেলে হোক মেয়েদের, যে নিজের মাটিতে একটা বিশ্বকাপ নিয়ে আসা। আ এটা আসলে আমাদের প্রত্যেকটা আমজনতার হয়তোবা চাওয়া। কবে আসবে এই অপেক্ষায় আমরা সবাই আছি। আ যদি সেই ছোট্ট ঋতুকে আজ বলতে পারতেন কোনো কিছু, কি বলতেন? গোল্ডেন। আবারও ওয়েল ডান। বেশ। আচ্ছা, আমরা এমনও জানলাম যে আপনার পরিবারের ওই মাসের শেষ ৫-৬ দিনের ৳১০০ ছিল, সেটা নিয়ে আপনি প্র্যাকটিসে গেলেন। তো সেই সময় বা পরবর্তী কোনো সময়ে ঋতুমনির খাবারের কষ্ট কিরকম ছিল? খাবারের কষ্ট তো ছিল তখন। আ দেখা যাচ্ছে যে ৩ বেলার খাবারটা আমাকে দুপুরের খাবারটা স্কিপ করতে হইতো। তো এটা আসলে খাবারের কষ্ট সে সময় সবসময় ছিল। তো দেখা যাচ্ছে যে আমি প্র্যাকটিস করে আসলাম। অনেক সময় দেখা যাচ্ছে যে সকালে গেলে দুপুরে পরে আসতে হয়। এসে আমাকে পান্তা খেতে হইছে। তো এটা খুব কষ্টেরই। আবার দেখা যাচ্ছে যে আমি মাসের ভিতর মুরগির মাংস খেতে পারছি কিনা আমার মনে নাই। তো ৳১০০ ৳২০০ ছিল আমাদের জন্য বিশাল কিছু সেই সময়টা। মানে বেঁচে যাওয়া, ভালো খাবার খাওয়ার। তো খাবারের কষ্ট ছিল। আজকের এই ঋতু যে এই পর্যায়ে চলে এসেছে, সেই ছোট্টবেলার এই ঋতু আজ এই পর্যায়ে। সেই ঋতুর যাত্রায় সবথেকে বড় নিজের থেকে যে আমার ভিতর থেকে এই জিনিসটা আসার কারণে আমার হয়েছে, এমন কোন জিনিসটাকে বলবেন? আমার একটা জিনিস সবসময় মনে পড়ে খাবারের দিক থেকে। যেমন খেলার শেষে দেখা যায় অনেক কিছু শখ থাকে। আ কোনো কিছু খাওয়ার। তো আমি দেখা যাচ্ছে যে একটা কেক কিনতাম। হয়তো কেকটা ৳৩ ও হতে পারে বা ৳৫ ও হতে পারে। যখন আমি কিনতাম তখন ওই কেকটা তো আমার ভিতরে খিদা থাকতো, খাওয়ার জন্য নিতাম। কিন্তু খেয়ে আমি পুরোটা খেতাম না। আমি কি করতাম? অর্ধেক খেতাম আর অর্ধেক মাকে যেয়ে দিতাম। এই যে সে সময় আপনার না খেয়ে থাকতে হচ্ছে বা পুরো মাসেও একবার মুরগি চোখে দেখা হচ্ছে না। সেই পরিস্থিতি থেকে এখন যে পরিস্থিতিতে আছেন, এটার মধ্যে পার্থক্য কিরকম? তখনকার খাবার এই খাবারের ভিতরে অনেক পার্থক্য। এখন আমার মেনু অনুযায়ী চলতে হয়। সো আমি যখন একটা ভালো খাবার খাই, তখন দেখা যাচ্ছে যে আমি আশেপাশের মানুষকেও দেখি তারা কোন পর্যায়ে আছে। সো আমি চেষ্টা করি যে যদি আমি একটা ভালো খাবার খাই, আমি চেষ্টা করি তাদেরকে দেয়ার। মানে এটা আমি যখন বাসায় যাই এই কাজটা করি। যে আমি তারপর আমার পরিবার স আত্মীয়স্বজনদের বলে রাখি যে, "তোমাদের কোনো কিছু দিলে আমাকে জানাবা।" এভাবে এখন সবাইকে যতটুকু পারা যাচ্ছে সাহায্য করতে। সাহায্য করার চেষ্টা করি। আ এ পর্যায়ে আমরা একটা র‍্যাপিড ফায়ার এ চলে যাব। আমি ছোট, ছোট কিছু প্রশ্ন করব। আপনি এক কথায় উত্তর দিবেন। পছন্দের খাবার, পুরি, ক্রিকেট না পরিবার? এটা কঠিন। তারপরেও যদি কোনো একটা বেছে নিতে হয়। ক্রিকেট, ক্রিকেট। ডেরেন সামি নাকি মেঘলা নিম? ড্যারেন সামি, স্কোয়ার কাট নাকি অন ড্রাইভ? স্কয়ার কাট, বোলিং না ব্যাটিং কোনটা বেশি ভালোবাসেন? বোলিং, বগুড়ার দই নাকি দেশের বাইরের খাবার? বগুড়ার দই, স্টেডিয়াম নাকি বাড়ি? বাসা, পাহাড় না সমুদ্র? সমুদ্র, টিমে সবচেয়ে বেশি সেলফি তোলে কে? সবাই। তারপরেও বেশি কে? আ সবচেয়ে বেশি সেলফি তুলে সুবহানা মুস্তারি, টিমে সবচেয়ে বেশি দেরিতে রেডি হয় কে? নিগার সুলতানা জ্যোতি। আপু দেখলে আপনাকে এখন, জিতলে ১ম ফোনটা কাকে করেন? জিতলে এখন ফোনটা যাকে দেওয়া হয় সেটা হচ্ছে আমার ফ্রেন্ডকে। ফ্রেন্ড? আচ্ছা। আ টিম ট্রিপে সবচেয়ে বেশি শপিং করে কে? ঋতুমণি। বাজেট কিরকম থাকে? আনলিমিটেড। বাহ! আ ড্রেসিং রুমে সবচেয়ে বেশি আড্ডা দেয় কে? সবাই আড্ডা দেই। তারপরে বেশি আড্ডা দেয় ঋতুমণি, আপনার কোনো মজার ডাকনাম আছে? সামি, সামি। এই নামটা কিভাবে আসলো? ড্যারেন সামি থেকে। আচ্ছা। ক্রিকেট ছাড়া আর কোন খেলা পারেন? ক্রিকেট ছাড়া আর কি পারি? তারপরও থাকে না যে এটার পাশাপাশি এটা একটু পারি। ক্যারাম, ক্যারাম, বাহ! আমারও অনেক পছন্দ। এক কথায় ঋতুমণি মানেই ক্রিকেটার, পুরো টিম নিয়ে সিনেমা হলে নাম কি দিবেন?
অলরাউন্ডার। বাহ! আহ যে মানুষটা সারা বছরে হয়তোবা ৫-৬ বার পরিবারকে সময় দিতে পারে, সেই মানুষটা আজ আমাদের স্টুডিওতে কিংবা আমার সাথে এতক্ষণ ধরে গল্প করল। সত্যিই একটা বড় প্রাপ্তি হয়তোবা আমার এই ছোট্ট জীবনেই। ধন্যবাদ আপু এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আবারও ঈদ মোবারক জানাচ্ছি। সেই সাথে বিদায় নিতে হচ্ছে আজ। মানুষ বলে ঘর মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু যেই মানুষটার সেই আশ্রয়টাই নাই হয়ে গিয়েছিল, সে আজ করেছে পুরো বিশ্ব জয়। ধন্যবাদ ঋতুমণিকে আজ আমাদের মাঝে উপস্থিত হয়ে তার জীবন গল্পগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। যে মানুষের গল্পগুলো হয়তোবা বাংলাদেশে এই ১ম আমরাই আপনাদের মাঝে তুলে ধরলাম এবং এটা আমাদের ঈদ স্পেশাল হিসাবে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম শুধুমাত্র এই লক্ষ্য নিয়েই যে হাল ছাড়া যাবে না। জীবনে যতই বাধা বিপত্তি, যত রকম বাধাই আসুক না কেন, সবগুলোকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের এগিয়ে যেতে হবে জীবনের লক্ষ্য স্থির করে। সেই লক্ষ্যটা অর্জন করার লক্ষ্যেই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং পরবর্তীতে জীবনে সেসব নিয়ে হয়তো আমরা গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেই শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সাথেই থাকার জন্য ধন্যবাদ। সকলকে ঈদ মোবারক।